ভালোবাসা এক অদ্ভুত জিনিস। কারো পূর্ণতা দেয়, আবার কারো অপূর্ণতায় রেখে দেয়। কাউকে সুখ দেয়, আবার কাউকে দুঃখ দেয়। কাউকে প্রেমে বিপদ হয়ে যায়, আবার কেউ পাগল হয়ে যায়। অনেকে অনেক কিছু হয়ে যায়। গতকাল রাতে বৃষ্টির বিয়ে সম্পূর্ণ হয়েছে। মাহিমের পরিবার তাদেরকে ধুমধাম করে বিয়ে দিয়েছে। সকালে পাখির কিচিরমিচির ডাকে বৃষ্টির ঘুম ভেঙে গেল। বৃষ্টি ঘুম থেকে উঠে বসলো। হাই তুলে পাশে তাকিয়ে দেখলো যে মাহিম এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় কতটা সুন্দর লাগছে বৃষ্টি সেটা নিজেও ভাবতে লাগলো। কিছু সময় এভাবে তাকিয়ে থাকার পর বৃষ্টি বিছনা থেকে উঠে নিজের একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। বৃষ্টি আমেরিকায় থাকলেও বাঙালি নীতি এসে খুব ভালো করে শিখে গিয়েছে। কারণ বৃষ্টি অনেক দিনের ইচ্ছা ছিল সে শাড়ি পরে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটবে, এই জন্যই শিখেছিল। বৃষ্টি ওয়াশরুমে গিয়ে গোসল ছেড়ে বাইরে বেরিয়ে আসলো। টাওয়াল দিয়ে নিজের মাথার চুল মুছে নিল। মাহিমের দিকে তাকিয়ে সে মুচকি হাসলো। তার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি আসলো। তাই বিছনার কাছে গিয়ে নিজের চুল দিয়ে মাহিমের মুখের উপর ছাড়া মারলো। আর সব পানির ফোঁটা মাহিমের মুখের উপর পড়ে গেল। এই যে মাহিম ধরফরিয়ে উঠে বসলো। ছাদে থেকে পানি পড়ছে কিভাবে? বাইরে কি বৃষ্টি হচ্ছে? না, আমার মহারাজা, পানি কোথা থেকে পড়ছে আপনি ভালো করে খেয়াল করে দেখেন। এবার মাহিম ভালো করে খেয়াল করে দেখলো যে তার পাগলির মাথা ভেজা। তার মানে সে এইমাত্র গোসল করে এসেছে। জান, এটা তুমি কি করলে? এত স্বাদের ঘুম এরকম তুমি নষ্ট করে দিলে। সারা রাত তো গল্প করে কাটিয়ে দিলে, একটুও ঘুমাতে পারিনি। আর তুমি এই সকালে আমার ঘুম ভাঙিয়ে দিলে। এখন আর রাত নেই, সকাল হয়ে গেছে। হয়তো বাইরে আমাদের জন্য সবাই অপেক্ষাও করছে। আর একটু ঘুমাই জান। না জান, এটা হবে না তো। তাড়াতাড়ি ওঠো, না হলে আমি কিন্তু তোমার গায়ের ওপর পানি ঢেলে দিব। এবার মাহিম বৃষ্টির হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। সাথে সাথে বৃষ্টি মাহিমের মুখের কাছে চলে আসলো। দুজনের মুখ একদম কাছে। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। মাহিমের এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি আবারও এক দুষ্টুমি বুদ্ধি করলো। এবার বৃষ্টি মাহিমের চোখে ফু দিল। সাথে সাথে মাহিম চমকে উঠে পিছে সরে গেল। জান, তুমি কিন্তু বিয়ের পর খুব দুষ্টু হয়ে গেছো। আমার জানের সাথে তো আমি একটু দুষ্টুমি করতেই পারি। হুম, হুম। এখন তাড়াতাড়ি ওঠো আর গিয়ে গোসল করে আসো। আমাদের মাঝে তো রাতে কিছুই হয়নি, তাহলে এখনই গোসল করব কেন? বেশি কথা বলো না, আমি যেটা বলছি সেটাই করো, না হলে কিন্তু একটু আদর করতে দিব না। আচ্ছা ঠিক আছে। মাহিম উঠে ওয়াশরুমে চলে গেল, কিন্তু পোশাক আনতে ভুলে গেছে। তাই বৃষ্টিকে ডাক দিয়ে পোশাক আনতে বলল। বৃষ্টি, আমাকে পোশাক দিয়ে যাও। আমি একদম পুরো ভিজে গেছি, পোশাক আনতে মনে নেই। পারবো না আমি, দরকার হলে আপনি বাইরে এসে নিয়ে যান। ওই যান, তাড়াতাড়ি দিয়ে যাও, আমার খুব শীত করছে। মিথ্যে কথা বলার জায়গা পাও না এই গরমের সময়। তোমার আবার কিসের শীত? এত কথা বলো না, তাড়াতাড়ি নিয়ে এসো। বৃষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়েছিল। আলমারি থেকে পোশাক বের করে ওয়াশরুমের দরজার সামনে আসলো। দরজা খোলা, আমি তোমার জন্য পোশাক এনেছি। মাহিম দরজা খুলে পোশাক না নিয়ে বৃষ্টির হাত ধরে ভিতরে টেনে নিয়ে গেল। তারপর ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। জান, এটা তুমি কি করলে? একটু আগে গোসল করেছি, তুমি আবার আমাকে ভিজিয়ে দিলে। আমাকে রেখে একা গোসল করার শাস্তি? ওপর থেকে ঝর্ণা থেকে পানি পড়ছে, আর মাহিম বৃষ্টির দিকে এক নজরে তাকিয়ে আছে। মাহিম আস্তে আস্তে বৃষ্টির মুখের দিকে এগোতে লাগলো, কিন্তু বৃষ্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এটা দেখে মাহিম মুচকি হাসলো। তারপর দুজন একসাথে গোসল করে নিল। মাহিম নিজের পোশাক পরে বাইরে বেরিয়ে এসে বৃষ্টিকে হার একটি শাড়ি ছিল। বৃষ্টি শাড়ি পরে বেরিয়ে আসলো। তখনই বাইরে থেকে মাহিমের কাজিন জেসমিন ডাক দিল। ভাইয়া, তোমরা কি উঠেছো? বাড়ির সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। তুই যা, আমরা একটু পর আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। সালেম সাহেব নিজের বারান্দার চেয়ারে উপরে বসে ঘুমিয়ে পড়েছিল। সারা রাতে সে পায়চারি করেছে, 3টা থেকে ঘুমাতেই দিচ্ছে না ভালো করে। মালেকা বেগম এসে নিজের স্বামীর পিছনে দাঁড়ালো। ওগো শুনছো? সারা রাত কি এখানেই ঘুমিয়েছিলে?
মালেকার ডাক শুনে সালাম সাহেব উঠে বলল, বলো গিন্নি, কি হয়েছে? আপনি সারা রাত এখানে ঘুমিয়েছিলেন? হুম, সেই সাথে ভালো লাগছিল না, তাই এখানে এসে একটু বসেছিলাম। কখন যে চোখ লেগে গেছে আমি বুঝতেই পারিনি। থাক, আমাকে আর মিথ্যা বলতে হবে না। আপনি যে কোনো কিছু নিয়ে চিন্তা করলে এখানে এসে সারা রাত প্রায় পায়চারি করেন, সেটা আমি বুঝতে পারি। কি করব বলো মালিকা? আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম যে তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব, কিন্তু এখন তো আমি তার কথার খেলাপ করলাম। এখন কি করব আমি বুঝতে পারছি না, আর আমি তাকে কি জবাব দেব সেটাও বুঝতে পারছি না। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। উপরে আল্লাহ আছেন, যিনি একটা না একটা ঠিক ব্যবস্থা করে দিবেন। চিন্তা তো করতে চাই না মালিকা, কিন্তু কথাটা মাথায় চলে আসছে। আমার সেই বন্ধু হলো রাষ্ট্রপতি আসাদুর রহমান। সে যদি শুনতে পারে যে এই অবস্থা, হয়তো এত সময় শুনেও ফেলেছে। কি যে করবে আমি বুঝতেই পারছি না। আপনি চিন্তা না করে ফ্রেশ হয়ে নিচে আসুন। আমি আপনাকে চা বানিয়ে দিয়েছি। যা হবে পরে দেখা যাবে। এটা নিয়ে আপনি আর চিন্তা করবেন না। হুম। মালেকা আবার নিচে চলে গেল। সালাম বেশি কিছু চিন্তা না করে ফ্রেশ হয়ে গেল। কিছু সময় পর ড্রয়িং রুমে সবাই বসে আছে। সালাম চৌধুরী এসে বসলো নিচে। মালেকা এসে তাকে চা দিল। গিন্নি, মাহিম কি এখনো উঠেনি? জেসমিন তো ডাকতে গিয়েছিল, বলল একটু পর আসবে। এই তো বাবা, আমরা চলে এসেছি। সবাই তাকিয়ে দেখলো যে সিঁড়ির উপরে মাহিমার বৃষ্টি দাঁড়িয়ে আছে। দুজনকে অনেক মানিয়েছে। বাহ, আমার ছেলে আর মেয়েকে খুব মানিয়েছে দেখছি। মাহিমার বৃষ্টি সবার সামনে এসে দাঁড়ালো। ভাবি, নতুন বউকে নিয়ে কে আজ রান্নাঘরে যাবে না? কেয়া বলল, আরে না, বাসায় কি আমাদের কাজের লোক কম আছে যে বৃষ্টিকে রান্নাঘরে যেতে হবে? নতুন বইয়ের হাতের রান্না কেমন আমাদের তো টেস্ট করতে হবে। মাহিমের এক নানি বলল। বিভিন্ন মানুষের বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো, তাই বৃষ্টি মালেকার কাছে গিয়ে বলল, আম্মু, আপনি আমার সাথে রান্নাঘরে চলুন। সবার জন্য আজ আমি রান্না করব। কিন্তু তুমি। চিন্তা করো না আম্মু, বৃষ্টি আমেরিকায় বড় হলেও সে বাংলাদেশে সবকিছু রান্না করতে পারে। হ্যাঁ বড় আম্মু, আজ নতুন ভাবের হাতে রান্না খাবো। দেখি তার মতো রান্নাও খুব সুন্দর হয় কিনা, আর টেস্ট কেমন হয়। আচ্ছা ঠিক আছে, সবাই যখন এত করে বলছে, তাহলে আজ আমার নতুন বৌমাই রান্না করবে। বৃষ্টি আর মালেকার রান্নাঘরে চলে গেল। সবাই পর পর বসে গল্প করতে লাগলো। তারপর বৃষ্টি সবার জন্য রান্না করছে। কাজের লোকের সাথে মালেকা বেগমও সাহায্য করছে আর বিভিন্ন রকম গল্প করছে। আচ্ছা আম্মু, এই বাসার চারপাশে এত সিকিউরিটি গার্ড কেন? আব্বু তো কোনো বিজনেসম্যান বা মন্ত্রী নয়, তাহলে? তোর আব্বু বিজনেসম্যান মন্ত্রীর থেকেও কম কিছু নয়। পুরো বাংলাদেশে তার নাম ডাক। আর গ্রামের লোকের কাছে তো তিনি আল্লাহর পাঠানো কোনো দেবদূত। তাই নাকি আম্মু? হ্যাঁ, তুই দেখলি না যে মাহিম সেদিন আসলো, সেদিন কত লোক এসেছিল। আর বিয়ের বিতর্ক কথা তো বাদই দিলাম। হ্যাঁ মা, সেটাই। সবাই দেখলাম যে আব্বুকে খুব সম্মান করে। হুম, মাহিমের আব্বু বিপদে তো সব সময় গ্রামের মানুষদের পাশে দাঁড়ায়। এটা খুব ভালো। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে। তখনই নিলয় বলল, তা মাহিম, তুই হানিমুনে কোন দেশে যাবি? আরে ভাই, হানিমুন হানিমুন, স্যার ওসব কথা বাদ দে। কেন কেন? নতুন ভাবের সাথে কি বিয়ের আগে হানিমুন করে এসেছিস? বড়দের সামনে কি যা তা বলছিস? চুপ কর। এই নাও মাহিম, তোমাদের হানিমুনের টিকিট। আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি। বাবা, এসব কি দরকার ছিল? মাহিম কিছুটা লজ্জা পেল আর তার বাবার হাতে থেকে টিকিট আনিল। নীলয়ের দিকে চোখ গরম করে তাকালো, কিন্তু নীলয় ভেংচি দিয়ে মুচকে হাসলো। এমন সময় বাড়ি গেটের সামনে পরপর কয়েকটি গাড়ি এসে থামলো। গাড়ির শব্দ পেয়ে সালাম সাহেব সজীবকে ইশারা করলেন। সজীব বাইরে এসে দেখলো যে রাষ্ট্রপতি আসাদুল স্যারের গাড়ি। দারোয়ান গেট খুলে দিল। আসাদুল বের হলো। বাড়ির আশেপাশে সিকিউরিটি গার্ডে বেড়ে গেল। এটা দেখে সজীব তাড়াতাড়ি বাড়ির ভিতরে গেল। কি রে, এভাবে দূরে আছিস কেন? কি হয়েছে? ভাই, রাষ্ট্রপতি এসেছে। আমি জানতাম সে আসবে, না সে থাকবে কই?
যা গিয়ে নিয়ে আয়। আচ্ছা থাক, আমি যাচ্ছি। সালাম কাজে লোকেদের ইশারা করে সবকিছু ব্যবস্থা করতে বলল। বাড়ির মেন দরজার কাছে আসতে রাষ্ট্রপতির সামনে এসে দাঁড়ালো। আরে বন্ধু আয়, আমাকে না বলে চলে আসলি যে? বিয়ের সময় বললাম আসতে না বলি, কিন্তু বিয়ের পরের দিন হঠাৎ চলে আসলি আমাকে না বলে। এখান থেকে সব শুনবেন নাকি বাড়ির ভিতরে আমাকে নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে ভাই। সালাম রাষ্ট্রপতিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে না করতেই একজন মেয়ে মাহিমকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ভাই, রাষ্ট্রপতির মেয়ে চলে এসেছে, এখন একে সামলা। নীলিয়ার কথা শুনে মাহিম পিছনে ঘুরে তাকিয়ে দেখলো যে মডার্ন ড্রেস পরে মুখে মেকআপ আর এক মেয়ে বাড়ির ভিতরে চিল্লাতে চিল্লাতে প্রবেশ করছে। এক মেয়ের চিৎকার শুনে মালেকা এবং বৃষ্টি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। কাজের লোক তো সব এক জায়গায় জড়ো হলো, কিন্তু সজীব সবাইকে ইশারা দিতে নিজেদের রুমে চলে গেল। মাহিন, কোথায় তুমি? তোমার সাহস হলো কি করে যে আমাকে রেখে অন্য মেয়ের সাথে বিয়ে করা? দেখুন মিস, একটা ভদ্রলোকের বাড়ি, তাই চিৎকার করে কথা বলবেন না। মাহিমের কথা শুনে মেয়েটি সবার দিকে তাকালো। সে তার কাছে এগিয়ে আসলো। এত সময় সালাম ও আরশাদ ভিতরে সবার সামনে চলে এসেছে। বন্ধু এটা কি? তোর মেয়ে এইভাবে চিৎকার করছে কেন? এখানে চিৎকার না করার কি আছে বল? তুই তোর ছেলেকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিলি, যেখানে আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, আর তুই তোর ছেলেকে অন্য জনের সাথে বিয়ে দিয়ে দিলি। বন্ধু, আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো, কিন্তু এখন আপাতত তোর মেয়েকে থামা। তোমার জন্য আমি 15টা বছর অপেক্ষা করেছি, আর তুমি কিভাবে পারলে আমাকে রেখে অন্য জনের সাথে বিয়ে করতে? দেখুন মিস। মিস না, আমার নাম হচ্ছে ইসরাত। মিস ইসরাত, আমি জানতাম না যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তাছাড়া আমি আপনাকে ভালোবাসি না, আমি বৃষ্টিকে ভালোবাসি। আর আমি যাকে ভালোবাসি তাকে নিজের করে নিয়েছি। কে এই বৃষ্টি? আমার থেকেও কি বেশি সুন্দরী নাকি, যে আমাকে রেখে তাকে বিয়ে করতে হলো? মাহিমের ইশারা করে বৃষ্টিকে নিজের কাছে নিয়ে আসলো। তারপর বৃষ্টিকে দেখিয়ে বলল, এটা হচ্ছে আমার জান, বৃষ্টি। সে আমার ওয়াইফ, আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আর তুমি সুন্দরী হলে কি হবে? তোমার ভিতরে কোনো আদব কায়দা নেই। বাঙালি কেমন পোশাক পরে সেটা তোমার জানা নেই। দেখো মাহিন, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোমাকে আমি অপমান করছি না, যেটা সত্যি সেটাই বলছি। বাবা দেখছো, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে সে আমাকে কত কথা বলছে। তুমি কিছু তো এইবার বলো। মাহিম, তুমি চুপ করে বসো, আমি কথা বলছি। আশা, তুইও বস। আর ইসরাত তুমিও বসো, সবাই ঠান্ডা মাথায় কথা বলি। সবাই বসে পড়ল সালামের কথা শুনে। দেখো বন্ধু, যা হবার হয়ে গেছে, এখন এসব ভুলে যাও। কিভাবে ভুলে যাব বল? তুই আমাকে কথা দিয়েছিলি যে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি, তাহলে তুই কিভাবে অন্য মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিতি? জানি এখানে ভুলটা আমারই, মাহিমকে বলে রাখা উচিত ছিল, কিন্তু কি করব বল, সে তো 15 বছর আমাদের সাথে ছিলই না। এর মাঝে সে যে অন্য একটা মেয়ের সাথে ভালোবাসায় জড়িয়ে যাবে আমি বুঝতে পারিনি। তাছাড়া মেয়েটির আপন বলতে কেউ নেই, তাই আমি মেনে নিয়ে। একজন অনাথ মেয়ের সঙ্গে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন আঙ্কেল? ইসরাত, সেট আপ। মুখ সামলিয়ে কথা বল। আমার বৃষ্টির নামে একটা বাজে কথা যদি তোমার মুখ দিয়ে বেরিয়েছে, তাহলে আমি তোমার মুখ ছিঁড়ে ফেলবো। মাহিমের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সালাম সাহেব বললেন, হয়তো নিজের স্ত্রীকে নিয়ে এমন কথা বলেছে, তাই হয়তো একটু জোরেই কথা বলেছে। মাহিম নিজের বাবার দিকে তাকিয়ে আবার শান্ত হয়ে বসে পড়ল। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে দেখলো যে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এই জন্য বৃষ্টিকে নিয়ে সে চলে গেল উপরে। সালাম, আমি তোর ছেলের থেকে এমন আশা করিনি। ড্যাড, আমি আগে মাহিমকে বিয়ে করব, কিন্তু ওর তো একটা বউ আছে। তবু আমি তাকে বিয়ে করতে চাই। দেখো মামনি, এটা কখনো সম্ভব নয়। দেশে তোমার বাবার একটা সম্মান আছে, তাছাড়া আমাদের গ্রামেও আমার একটা সম্মান আছে, দুজনের সম্মানিত করতে পারেনি। এইসব আমি বুঝি না। এটা বলে টেবিলের উপরে রাখা একটি কাঁচের গ্লাস ছুঁড়ে মারল। সাথে সাথে গিয়ে রেণু খালার কপালে লাগলো এবং কেটে গেল। আহ!
সুদীপ, রেনুর কাছে তাড়াতাড়ি যা। আর ইসরাত, তোমার অনেক কাহিনী দেখছি। বন্ধুর মেয়ে বলে তোমাকে কিছু বলিনি, কিন্তু এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে। সালাম, তোর থেকে আমি এটা আশা করিনি। আমার মেয়েকে তুই অপমান করে বিয়ে করে দিয়েছিস। আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই ছিন্ন করলাম। আজ থেকে তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। ভাইয়া, এটা কি করছো তুমি? রাষ্ট্রপতির সাথে সম্পর্ক শেষ করে ফেলছো? দেখ আশা, আমাদের ৪৫ বছরের বন্ধুত্ব তুই এক নিমিষে শেষ করে ফেললি, শুধু ছোট্ট একটা কারণে। ভুলটা তোর ছিল, আমার না। আজ আসি। এটা বলে ঈশাদের হাত ধরে আশাদ বেরিয়ে গেল। ঈশাদ না যেতে চাইলেও তাকে জোর করে নিয়ে গেল। আর সালাম ধপ করে সোফায় বসে পড়ল। তারপর মাহিম রুমে এসে দেখলো যে বৃষ্টি কান্না করছে। বিছানার উপরে বসে মাহিম গিয়ে বৃষ্টির পাশে বসলো। তারপর বৃষ্টির দুহাত চেপে ধরলো। জান, এতটুকুতেই ভেঙে পড়লে চলবে? তুমি তো জানো তোমার বাবা মা বেঁচে আছে, তাহলে অন্যদের কথায় কেন তুমি কান্না করবে? আমি কখনো এরকম কথা শুনিনি। আজ শুনে ভেতরে খুব খারাপ লাগছিল। মাহিম বৃষ্টির চোখের পানি মুছে দিল। কান্না করে না আমার পাগলিটা। পাশের লোক তো কিছু বলবে, তাই বলে কি আমাদের ভেঙে পড়তে হবে? আমি তো আছি সব সময় তোমার পাশে। আর যে আসুক না কেন, আমাদেরকে কখনো আলাদা করতে পারবে না। এটাই যেন সত্যি হয়। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। পাগলি, এখন নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হুম। ভাইজান, এটা কি ঠিক হলো? রাষ্ট্রপতির সাথে আমাদের সম্পর্ক খারাপ হলে আমরা চলবো কি করে? এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না কালাম, আমি সবকিছু দেখে নিব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আর কিছু শুনতে চাই না। মাহিম আর বৃষ্টি নিচে নেমে আসলো। সালাম বৃষ্টিকে ডেকে তাদের সহানুভূতি দিল যে এন অন্যজন কেউ কিছু বললে কানে না করে। বৃষ্টিও সেটাই বলল। আব্বু, তুমিও সবাই নাস্তা টেবিলে বসো। আমি খাবার নিয়ে আসছি রান্নাঘর থেকে। সেটা আর করতে হবে না, কাজের লোক আছে, তারাই নিয়ে আসবে। না আব্বু, আমি নিয়ে আসছি। আপনারা বসুন। বৃষ্টি গিয়ে কাজের লোকদের সাথে সকলের নাস্তা নিয়ে এসে টেবিলের উপরে রাখলো। তারপর সবাইকে এক এক করে দিতে লাগলো। বৃষ্টির আলু ভাজি আর পারোটা খেয়ে সবাই প্রশংসা করলো। বাহ, আমার বৌমার হাতের রান্না তো সেই টেস্ট। আমেরিকায় থেকেও বাঙালি রান্না অনেক সুন্দরভাবে শিখে নিয়েছে। তোমাকে আর একটা পরোটা দিব আব্বু? আরে পাগলি মেয়ে, এ বয়সে এত খেলে কি আর হজম হবে? তুই বসে খেয়ে নে তাড়াতাড়ি, অনেক তো বেলা হলো। এই তো, আপনাদের খাওয়া হয়ে গেলে আমি খাবো। এখনই বস। সালামের কথা শুনে বৃষ্টি মাহিমের পাশে বসে পড়লো আর খাওয়া দাওয়া শুরু করলো। তারপর আজ 10 দিন যাবৎ সালাম নিজের বিজনেস কিংবা মাফিয়া জগতে আসেনি। এই কয়েকদিন সাইকো গ্যাং নিজেদের যতটা পারে ততটা কাজ করে ফেলেছে। এই কয়েকদিনে খুব সহজে ড্রাগস, ইয়াবা, নারী পাচার সব বিভিন্ন ধরনের কূটনৈতিক কাজগুলো তারা করেছে। কারণ তাদের বাধা দেওয়ার মতো কোনো লোকই নেই। যেই একজন ছিল সেও একটা কাজে বিজি হয়ে গেছে। যদিও সালাম মানে আজকে জানি না যে সাইকো গ্যাংয়ের লিডারকে, কিন্তু সাইকো গ্যাংয়ের লিডার ভালো করে জানে যে সালাম চৌধুরী মাফিয়া ওয়ার্ল্ডের বস, মাফিয়া কিং। এর ভিতরে এই 500 কোটি টাকার ডিল আমাকে সম্পন্ন করতে হবে, কারণ এই রাতের পর আমরা আর সেই সুযোগ পাবো না। উপর থেকে আমাদের খবর এসেছে। ঠিক আছে লিডার, আপনি চিন্তা করবেন না, এটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলবো। আর তোদের যে বলেছিলাম 1000 মেয়ে জোগাড় করতে, সেগুলো কি হয়েছে? সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2টো না 3টা মেয়ে যেন কম আছে। এটা বললে চলবে না, একদম সমান সমান মেয়ে চাই। এই কয়েকদিনের মাঝে 1000 মেয়ে গোছানো তো খুবই অসমাপ্ত। আমরা সম্পূর্ণ চেষ্টা করতেছি। আর কয়েক ঘন্টার মাঝে 2-3টে মেয়ে নিয়ে এসেও হাজির করে ফেলবো আমাদের লোক। হ্যাঁ, তাড়াতাড়ি কর। আর রাত 12টার মধ্যেই গাড়ি দুটি যেন বন্দরে চলে যায়। বস, সঠিক সময়ে চলে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। লিডার টেবিলের উপরে বসে রইল এবং তার দলের লোকেরা সব কাজ করতে লাগলো। আমেরিকা
আজ 10-12 দিন ধরে রোহান চৌধুরী তার মেয়ে বৃষ্টিকে খুঁজেই চলেছে। সেই দিনের পর থেকে তাকে আর খুঁজেই পাচ্ছে না। নিজের মাফিয়া গ্যাংয়ের লোকদের ও বৃষ্টিকে খুঁজতে পুরুষদের লাগিয়ে দিয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছে না। নিজের এত পাওয়ার থাকা সত্ত্বেও নিজের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে প্রচণ্ড রেগে আছে। সেই জন্য নিজে তার সিক্রেট আস্তানায় চলে আসলো, যেখানে তার সব মাফিয়া ক্রুট আছে। রোহান আসতে সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করলো। রোহান সবাইকে বলতে লাগলো, তোমরা সবাই হচ্ছে ভয়ঙ্কর হানি গ্যাংয়ের লোক, আর তোমরা একটা সামান্য কাজ করতে পারছো না। আজ 12-13 দিন হয়ে গেল আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমরা তাকে খুঁজে পেলে না। সব কটা অপদার্থের দল তারা, তাদের দিয়ে কোনো কাজ হয় না। তাদেরকে টাকা দিয়ে আমার দলে রেখেছি, আবার যেদিন পালিয়ে যায় সেদিন তো ধরতেও পারিসনি। তোদের দিয়ে কোনো কাজই হয় না, কি করবো তোদের বল? বস, আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা খুব শীঘ্রই আপনার মেয়েকে খুঁজে বের করব। না না না, তোদের আর কোনো সুযোগই দেব না। তোদের আমি উপরে পাঠানোর ব্যবস্থা করছি। বস, আপনি আমাদের আর কিছুদিন সময় দিন, তারা ছাড়া আপনার শুধু এক কাজ লাগে না, অনেক অনেক কাজ আমাদের দ্বারা সম্ভব। ঠিক আছে, সব সুযোগ দিব, কিন্তু হ্যাঁ, এবার খোঁজ লাগা যে বৃষ্টি কোথায় যেতে পারে। দরকার হলে হেলালকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসা কর, আর মাহিমের বন্ধু আর বৃষ্টি বান্ধবীরকে জিজ্ঞেস কর। একটা কেউ যেন ছাড় দেওয়া না হয়। ঠিক আছে বস। এবার যদি তোরা ব্যর্থ হোস তাহলে আমি তোদের কেটে কুচি কুচি করে ফেলবো। এটা বলে রোহান নিজের আস্তানা থেকে বেরিয়ে গেল। রাষ্ট্রপতির বাড়িতে তার মেয়ে ইসরাত রেগে গিয়ে সবকিছু ভাঙচুর করছে, যাকে কেউ থামাতেই পারছে না। রুমে এক পাশে সবাই দাঁড়িয়ে আছে, আর আয়শা তার আশিদা দাঁড়িয়ে আছে। নিজের মেয়ের কর্মকাণ্ড দেখছে। তারা জানে যে তাদের মেয়ে কতটা রেগে আছে, আর রেগে গেলে কি না কি করতে পারে। ইসরাত মা, এবার তো থাম, অনেক তো ভাঙচুর করলে, বরং এবার অন্তত শান্ত হও। না, আমি কিছুতেই শান্ত হব না। এতদিন আমাকে আশা দিয়ে রেখে এখন অন্যকে বিয়ে করেছে, এটা আমি মানতে পারবো না। এর প্রতিশোধ আমি নিয়ে যাব। অতি সত্য জিনিস, কিন্তু তাই বলে এমন ধ্বংস করে নিজের ক্ষতি করিস না। দেখো তো, তোর পায়ের হাতের কাঁচ ফুটো গিয়ে কত রক্ত বেরোচ্ছে। ছুটতে দাও না, একটা রক্তের ফোঁটা আমি এই মাহিম চৌধুরী আর তার পরিবারের উপর ঠেকিয়ে নেব। কি যাতা বলছিস? দেখ মা, যা হবার হয়েছে। আমি মাইমের থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। না, দরকার হলে আমি মাহিমকে বিয়ে করব, সতীনের সংসার করব, তবুও অন্য কাউকে বিয়ে করব না। আর যদি সেটা না হয় তাহলে আমি ওই পরিবার ধ্বংস করে দেব। আচ্ছা, তোর যা ইচ্ছা করিস, এখন থাম তো। আমি কিছুতেই থামবো না। এটা বলে ইশিয়াত একটা ফুলদানি ড্রেসিং টেবিলের কাছের সাথে ছুঁড়ে মারে, সাথে সাথেই ভেঙে পড়ে গেল। অনেক রক্ত ঝড়ের কারণে ইশিয়াত মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। আশাদ নিজের মেয়েকে ধরে বিছনায় শুয়ে দিল এবং ডাক্তারকে ফোন করলো। তারপর 3 দিন পর সালাম বাড়ি থেকে বের হতে যাবে, তখনই কয়েকজন কৃষক এসে হাজির। তাদের দেখে সালাম থেমে গেল এবং চাষিদের গিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা আমার বাসাতে আবার কোনো সমস্যা হয়েছে নাকি? বিরাট বড় সমস্যা হয়ে গেছে মালিক। এটা বলে কৃষক মানুষগুলো কান্না করতে লাগলো। আপনারা সবাই কান্না থামান আর আমাকে সবকিছু খুলে বলুন কি হয়েছে, তারপর আমি সবকিছু শুনে ব্যবস্থা নিচ্ছি। মালিক, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলো তোমরা? কবে থেকে? আজ 2 দিন হচ্ছে, কারো 3 দিন। সারা গ্রাম খুঁজে দেখেছো তো? আর আত্মীয় স্বজনের বাড়ি? সবকিছু দেখেছি, কিন্তু পাইনি। আপনি কিছু একটা করুন আর আমাদের ছেলে মেয়েদের খুঁজে নিয়ে আসুন। আচ্ছা, আপনারা কেউ চিন্তা করবেন না, যে যে তার বাসায় চলে যান, আমি সবাইকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করছি। ধন্যবাদ মালিক, আপনার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। খুব তাড়াতাড়ি আপনি আমাদের সন্তানদের খুঁজে নিয়ে এসে দেবেন। এক এক করে সালাম চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। এবার সালাম সজীবকে বলতে লাগলো, সজীব, জি ভাই বলেন। আমার নিজের এলাকায় এসে এত কিছু হয়ে গেল আর তুই আমাকে জানালি না?
আরে ভাই, আমিও জানতাম না, আপনার সাথে এখন জানতে পারবো। তুই কিন্তু কাজটা ভালো মতো করতে পারছিস না। তোকে কত করে বলছি, গ্রামের খবর প্রত্যেকদিন আমাকে দিবি, কিন্তু তুই খোঁজ খবর রাখিস না। সরি ভাই, তাছাড়া আমি এতদিন এদিকে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। তুই তাড়াতাড়ি খোঁজ লাগা কারা এই অপকর্ম করেছে। আমি এখন লোক ঠিক করেছি, কে বা কারা এই কাজ করেছে, খুব তাড়াতাড়ি খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। ভাই, আরেকটা গুরুতর খবর আছে যেটা আপনাকে দিব দিব বলে বলা হয়নি। হ্যাঁ, এখন তো বল তাড়াতাড়ি। ভাই, এই 10 দিন আপনি মাফিয়াদের কাজ থেকে দূরে ছিলেন, তো এই কয়েকদিনে বিভিন্ন খারাপ মাফিয়াগুলো এবং সাইকো গ্যাং বিভিন্ন অনৈতিক কাজ করে ফেলেছে। তুই আমাকে আগে বলিসনি কেন? আমি যতই ব্যস্ত থাকি না কেন, দেশের জন্য কাজ করা আমার এটা দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকে কখনো বঞ্চিত হতে চাই না। তুই তো জানিস, আমি যতই ব্যস্ত থাকি না কেন, এ সকল কাজ আগে করি। সালাম একটু রেগে কথাটা বলল, এতে সজীব ভড়কে গেল। আসলে মানে ভাই, আমি বুঝতে পারিনি আপনার একমাত্র ছেলের বিয়ে ছিল, এই জন্য আমি আপনাকে আর জানাইনি। আমি নিজেই লোকদের দিয়ে যতটুকু পারি সেই প্রতিরোধ করেছি, কিন্তু বেশিরভাগই আপনাকে ছাড়া আমরা কিছুই করতে পারিনি। তোর ওপর আমার যে এত রাগ হচ্ছে, সেটা তোকে বোঝাতে পারবো না। তুই একটা বোকামির মতো কাজ করেছিস, না জানি কত মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। সরি ভাই। সরি বললে কি হবে? সবকিছু তো শেষ হয়ে গেল। তোর জন্য কত কিছু হয়ে গেল, ঠিক নেই। আজ রাতে সিক্রেট মিটিং ডাক, আন্ডারওয়ার্ল্ডের সকল মাফিয়াদের ডাক। আচ্ছা ভাই, ঠিক আছে। নিলয় বাড়ি থেকে বেরিয়ে থানার দিকে যাচ্ছিল, তখন এই রাস্তায় একটি মেয়ের উপর তার নজর পড়ে, যে নিচু হয়ে সাইকেলে চেন তুলছে। এতে নিলয় সেই মেয়েটার বুকের অনেক অংশ দেখে ফেলে। নিলয় ব্রেক কষে অনেকক্ষণ সেই মেয়েটির দিকে তাকিয়ে রইল। নিলয় নিজের ফোন বের করে মেয়েটির একটা ছবি তুলে নিল। মেয়ে তো খুব জোশ। এই মেয়েটাকে এক রাতের জন্য হলেও আমার চাই, আর সেটা খুব তাড়াতাড়ি। কথাটি বলে নিলয় মুচকি হাসলো। মেয়েটি যখন সাইকেলে চেন তুলে গেল, নিলয় কিছু একটা ভেবে মুচকি হেসে নিজের থানার দিকে যেতে লাগলো। নিলয় যেতে যেতে তার বন্ধুদের ফোন দিল। হ্যালো আমির, নিলয় বল। তোকে এক মেয়ের ছবি দিয়েছি হোয়াটসঅ্যাপে, দেখে বলতো মেয়েটি কেমন জোশ। আচ্ছা, তুই অপেক্ষা কর, আমি দেখছি। বন্ধু, মেয়েটি খুব জোশ আর সিক্স। পছন্দ হয়েছে তাহলে? খুব পছন্দ হয়েছে। তাহলে এই মেয়েটিকে তুলে আনার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আগে 2-1 দিন খোঁজ নিয়ে দেখি, তারপর না হয় তুলে আনি। আর আজকের জন্য তো আমাদের একজন ফিক্স আছে। ও হ্যাঁ, ঠিক আছে। আমার তো মনে ছিল না যে আজকালকের জন্য আমরা আগে থেকে সব তুলে নিয়ে রেখেছি। তো বন্ধু, সময় মতো চলে আসিস। আচ্ছা ঠিক আছে। নিলয় ফোন কেটে আবার গাড়ি চালানোয় মনোযোগ দিল। নিলয় ও তার বন্ধু মিলে আজ পর্যন্ত অনেক মেয়েকে সর্বনাশ করেছে, কিন্তু নিলয় পুলিশ অফিসার এবং তার বন্ধুর বাবা বড় বড় নেতার জন্য কেউ তাদেরকে কিছুই বলতে পারেনি। নিলয় সবাইকে জেলে ভরে দেওয়ার ভয় দেখিয়েছে, আর গ্রামের মানুষগুলো তো খুবই বোকা। নিলয়ের এই হুমকিতেই তারা কেউ কিচ্ছুই করেনি, আর কেউ একজন প্রতিবাদ করলেও তাদেরকে নিলয় বা তার বন্ধুরা কিংবা নেতার মানুষগুলো গুম করে দিয়েছে। বাইরে এতটা খারাপ সেটা তার পরিবার কিংবা সালাম চৌধুরী এখনো জানতে পারে না। জানলে হয়তো তাকে এতদিন জমের দুয়ারে পাঠিয়ে দিত। বৃষ্টি, তোমাকে বলেছিলাম যে তোমার কাগজপাতি নিয়ে আসতে, সেইগুলো কি তুমি নিয়ে এসেছো? হ্যাঁ, আমি সবগুলোই নিয়ে এসেছি। আমি চাচ্ছি তোমাকে আমাদের এই এলাকার একটা কলেজে ভর্তি করিয়ে দিব। এখানে অনার্সও আছে। কিন্তু চৌধুরী বাড়ির বউ হয়ে আব্বু আম্মুকে আমাকে কলেজে যেতে দিবে? তারা কি আমাকে পড়াশোনা করাবে? আরে পাগলি, তুমি এখনো আমার আব্বু আম্মুকে চিনতে পারোনি। আমার আব্বু আম্মুকে এই কথা বলে একবারে রাজি হয়ে যাবে। ও আচ্ছা, চলো না আজকে তোমাদের গ্রামটা ঘুরে দেখি। ঠিক আছে, বিকেল হোক, তখন না হয় নিয়ে যাব। আচ্ছা। এখন আমাকে একটু আদর দাও। একদম না, না দিয়ে তোমার কাছে বসে আছি, তুমি করো তো। এটা বলে বৃষ্টি ধারে চলে গেল, আর মাহিম মুচকি হাসলো। বিকেলে মাহিম বৃষ্টি নিজেদের বাড়ি থেকে গ্রামে হাঁটার জন্য বের হলো।
মাহিম আর বৃষ্টি চারপাশের বিষয় নিয়ে আলোচনা করছে। এই কয়েকদিনে বৃষ্টি একবারও গ্রামে ঘুরে দেখেনি। আশেপাশে যতজনের সাথে দেখা হয়েছে মামিকে সবাই সালাম দিয়েছে। বৃষ্টি আগেই বুঝতে পেরেছিল যে এই চৌধুরী বাড়ির সম্মান এই গ্রামে কতটা। গ্রামের ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝে এসে মাহিমের সাথে কথা বলছে। হঠাৎ এক বাচ্চা এসে মাহিমকে বলল, ভাইয়া ভাইয়া, এটা কি তোমার বউ? মাহিম এবার বৃষ্টির দিকে তাকিয়ে আবার বাচ্চাটির দিকে তাকালো। কেন? তুমি কি বিয়ের দিন দেখোনি? এই দিন আমার জ্বর ছিল, সেই জন্য যেতে পারিনি। আমি তোমার মতো এত সুন্দর মেয়ে দেখে বিয়ে করব? ছেলেটির মুখে এমন কথা শুনে বৃষ্টি লজ্জা পেল আর মাহিম মুচকি হাসি দিয়ে ছেলেটিকে বলল, ঠিক আছে পিচ্ছি, তুমি আমার থেকেও সুন্দর মেয়ে পাবে। ওকে। মাহিমের সাথে যার যার দেখা হয় তারা কিছু না কিছু দিচ্ছে। মাঝে মাঝে মুরব্বীরা মাহিমের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে। এটাই হয়তো সম্মান। মাহিম আর বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত ঘুরে বাসার দিকে ফিরে আসলো। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ছাদের উপর রাতের আকাশে চাঁদ দেখছে মাহিম আর বৃষ্টি। বৃষ্টি বসে আছে আর তার কোলের উপর মাথা দিয়ে শুয়ে আছে মাহিম। বৃষ্টি মাহিমের মাথায় চুলে বিলি কেটে দিচ্ছে। মাহিম, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ জান, বলল। আসলে জানি এটা তোমার পরিবারের ব্যাপারে, এই জন্য। ঠিক আছে বল। জান, তোমার ভাই নিলয়কে আমার একটুও ভালো লাগে না। তার আভাব কেমন যেন লাগে। কি বলতে চাচ্ছ জান? একটু ক্লিয়ারলি বলো। আসলে জান, ওর তাকানো আমার কেমন যেন লাগে। কিভাবে যেন খারাপ নজরে আমার দিকে তাকিয়ে থাকে। কি যে বলো জান? হয়তো তুমি ভাবি এই জন্য একটু মজা করতে চাই। জান, মজা আর খারাপভাবে তাকানো একদমই আলাদা বিষয়। আচ্ছা ঠিক আছে, ওর সামনে না যাওয়ার চেষ্টা করবে, আর বাকিটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে। তারা দুজন আরো অনেক সময় গল্প করলো। সংসারের অভাব পূরণের জন্য অবসর সময়ে আশা নামের মেয়েটি টিউশন করায়। ছাড়ারনগর গ্রামে তার বাস। দেখতে খুবই ভালো ও সুন্দর। সাইকেলে যাতায়াত করে। রাতে এক মেয়েকে পরিয়ে বাসার দিকে আসতেছিল মেয়েটি। হঠাৎ তার সাইকেলের চেন পড়ে গেল। সাইকেলের কয়েকবার চেন ঠিক করতে নামে। সাইকেল থেকে নেমে চেনটি ঠিক করতে লাগলো। মোবাইলের লাইট ধরেছিল। হঠাৎ তার সামনে কেউ এসে দাঁড়ালো। মোবাইলের লাইটে তার পা দুটো দেখতে পারলো। দেখে মানুষটার পা আশা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি চোখ তুলে দেখলো যে 2-3 জন দাঁড়িয়ে আছে আর তাদের সামনে একজন পুলিশ টাইপের। স্যার, আপনি এখানে? আসলাম, আমার এলাকায় একটি মেয়ে যে একলা রাতের অন্ধকারে এই নির্জন জায়গাতে যাচ্ছে, তাকে তো সে পৌঁছে দেয়া আমার কর্তব্য। ধন্যবাদ স্যার, কিন্তু আমার লাগবে না, আমি একলা চলে যেতে পারবো। সেটা তো হবে না। এই আমির, যা গিয়ে গাড়িটা নিয়ে আয় আর এই মেয়েটাকে বাসায় পৌঁছে দেয়। ঠিক আছে ভাই। আমি নিজের গাড়ি নিয়ে আসতে গেল আর নিলয় নিজের আশার সাইকেলের চেন তুলে দিল। আশা কি করবে বুঝতে পারলো না। সে তো ভয় পাচ্ছে। তোমার নাম কি? আমার নাম আশা। তুমি কিন্তু খুব সুন্দর। ধন্যবাদ স্যার। আমির গাড়ি নিয়ে আসলো। নিলয়, গাড়ি নিয়ে চলে এসেছি, তোরা আয়। চলো মেয়ে, এই রাতে অন্ধকারে কি না কি হয়ে যায় বোঝা মুশকিল। স্যার, আমি প্রতিদিন এই সময় যাই, কিছু হবে না, আপনারা যেতে পারো। সেটা বললে হবে না। আজ তোমার কিছু হয়ে গেলে পরের দিন তোমার বাবা মা এসে আমার কাছে কমপ্লেন করবে, তখন আমি কি করব? আশা অনেক নিষিদ্ধ করার পরে নিলয় জোর করলো। আমার সাইকেলের কি করব? সমস্যা নেই, আমাদের একজন তোমার সাইকেল পৌঁছে দিয়ে আসবে। আশা না উঠতে চাইলেও নিলয় জোর করে তাকে গাড়িতে বসালো। আশা যেতে চাইছিল না, কারণ তিনি 4 জন ছেলের সঙ্গে একটা মেয়ে যাওয়া ঠিক হবে না। হাল্লার উপর ভরসা করে আশা গাড়িতে উঠে বসলো। কিছু দূর যাওয়ার পর আমি দুষ্টুমি করতে লাগলো। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? তোমাকে যে পাবে সে তো একদম লাকি। এটা বলে আমি তার মুখে হাত দিল, কিন্তু আশা নিজের হাত দিয়ে আমিরের হাত ছাড়িয়ে নিল। আরে অমন করছো কেন? শুধু তো একটু মুখে হাত দিয়েছি, আর তো কিছু করিনি। নিলয় স্যার, দেখুন,
ছেলেটা কি করছে? প্লিজ আমার এখানে নামিয়ে দিন। আরে আশা, একটু গায়ে তো টাচ করেছে, তোমাকে নিয়ে ওরা তো আরো মস্তি করছে না, একটু সহ্য করে নাও। স্যার, আপনি এইগুলো কি বলছেন? আপনি গাড়ি থামান, আমি এখনই নেমে যাচ্ছি। আরে আরে, একটু গেলে তোমার বাসা পেয়ে যাব, তখন না আমি দেব। আর লাগবে না আমার, আমি নিজে পৌঁছে যাব। আশার সামনে তাকিয়ে দেখলো যে তার বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় এসেছে। এটা দেখে তো আশা ভয় পেয়ে গেল। আরে স্যার, আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন গাড়ি? আর বাড়ি তো ওই রাস্তায় ছিল। আরে এই রাস্তাটা শর্টকাট। আমার শর্টকাটে যাওয়া লাগবে না, আপনি তাড়াতাড়ি গাড়ি থামান আর আমাকে নামিয়ে দিন। এটা বলে আশা জোর করতে লাগলো, কিন্তু নিলয় তাকে চেপে ধরলো, জোর করে কিস করতে লাগলো। আশা বুঝে গেল যে এদের মতলব কি, আর এদের সাথে যে এসিপি নিলয় আছে সেটা বুঝতে পারলো। আশা জোরে জোরে চিৎকার করতে লাগলো। আবির, এই মালটার মুখে পট্টি বেঁধে দেয়, যেন চিৎকার করতে না পারে। ঠিক আছে বন্ধু। আবির আশার মুখে কাপড় বেঁধে দিল, যেন সে চিৎকার করতে না পারে। মস্তি করতে করতে তারা একটা নির্জন জায়গায় এসে পৌঁছালো। তিনজন গাড়ি থেকে নামলো। আমির আশাকে কাঁধে তুলে নিয়ে নির্জন জায়গায় একটি পুরনো বাড়ির ভিতরে যেতে লাগলো। তাকে নিয়ে এসে বেডের উপরে ফেলে দিল, তারপর মুখ খুলে দিল। এতে আশা চিৎকার করতে লাগলো। চিৎকার করে লাভ নেই, তোর চিৎকার আর কেউ শুনবে না। আপনি একজন পুলিশ অফিসার হয়ে এই অপরাধীদের সাথে হাত মিলিয়েছেন? আরে হাত মেলাবো কেন, আমি যে ওদের বন্ধু। প্লিজ আমাকে ছেড়ে দিন। আরে না, তোমাকে এখনই ছাড়ছি না, আগে তোমার সাথে একটু মজা মাস্তি করবো, তারপর না ছেড়ে দেবো। এখন ভাবো, তুমি আমাদের মজার সাথে যোগ দিবে নাকি জোর করে কিছু করা লাগবে? দয়া করে আমাকে ছেড়ে দিন। বাড়িতে আমার বাবা মা সবাই আছে আর আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে ছেড়ে দিব, কিন্তু তোমার সাথে একটু মস্তি করে। কিরে নিলয়, তুই আগে শুরু করবি নাকি আমরা শুরু করব? তোরা সবকিছু রেডি কর, তারপর না হয় শুরু করছি। নিলয়, আমির আর আবির তিনজন মিলে আশাকে ধর্ষণ করতে লাগলো, আর আশা জোরে জোরে চিৎকার করতে লাগলো। আমাদের সমস্যা কি, এমন অনেক মানুষরূপী জানোয়ার আছে যারা সহজে মেয়েদেরকে ধর্ষণ করে, আর পুলিশ প্রশাসন ধর্ষকদের কিছুই করতে পারে না। আশা চিৎকারে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে লাগলো। আর তারা তিনজন মনের খায়েশ মিটাতে লাগলো। অনেক সময় পর তারা তিনজন উঠে নিজেদের পোশাক পরে নিল। অনেক মস্তি হলো তাই না, বল নিলয়? সেটা আবার বলছিস? এমন খাসা জিনিস আমরা কখনো পাইনি। এর জন্য যে তোকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এইসব তুই আমাদের খবর দিয়েছি। আরে ব্যাপার না। এখন বল, এই মেয়েটার কি অবস্থা করব? দেখ, মরে আছে না বেঁচে গেছে? আমার তো মনে হচ্ছে মরে গেছে। তাহলে আর কি করবি? কি আর করবি, এই মেয়েটাকে তার বাবা মার কাছে ফেলে দেয়, আর ছেড় দিয়ে আসবি যদি কিছু করার চেষ্টা করে তাহলে তাদের মেয়ের মতো তাদেরকে উপরে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বস, তাছাড়া আমাদের তো আর চিন্তা নেই, কারণ আমাদের বাবারা সবাই নেতা, আর তুই তো পুলিশ এসিপি আছিস। তবুও আমাদের সাবধানে থাকতে হবে, আমার বড় আপুর অনেক পাওয়ার। তাহলে এক কাজ করো, মেয়েটিকে ঘোড়া নদীর জলে ভাসিয়ে দে। আচ্ছা ঠিক আছে। আবির আর আমির আশার লাশি নিয়ে চলে গেল, আর নিলয় নিজের বাসায় ফিরে আসলো। তারপর পরের দিন সকাল, মাহিম আর বৃষ্টি হানিমুনের জন্য বেরিয়ে পড়লো। তারা এখন কক্সবাজার যাচ্ছে। সালাম নিজের ছেলের আশেপাশে ছদ্মবেশী কয়েকজন সিকিউরিটি রেখেছে, সেটা মাহিমের অজানা। দুপুর 12টার সময় সালাম ও সজীব বারান্দায় বসেছিল, তখন সেখানে একজন বৃদ্ধা আসলো কান্না করতে করতে। কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? বড় সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সারা রাত জেগে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি সারা গ্রাম খুঁজে তন্ন তন্ন করে দিয়েছি, তবুও তাকে পাইনি। কিন্তু একটু আগে লোকজন এসে আমার মেয়েকে দিয়ে গেছে। দিয়ে গেছে তো ভালো, এতে সমস্যা কিসে? মালিক, আমার একমাত্র মেয়ে, তাকে গতকাল রাতে কারা যেন ধর্ষণ করে নদীতে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু কোনো এক কারণে সে কিনারায় ছিল। তার দিকে তাকানো যাচ্ছে না। জানোয়ারগুলো কি নির্মমভাবে খুন করেছে তাকে। কি? আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে। আসুন সাহেব। বৃদ্ধা সালাম ও সজীবকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে গেল। আশেপাশে অনেকেরই ভিড়, সবাই সালামকে দেখে যাওয়ার জায়গা করে দিয়েছে। এই দেখুন মালিক, আমার একমাত্র মেয়ে শুয়ে আছে। তার মুখের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা মুখের।
সালাম মুখের দিকে তাকিয়ে দেখলো যে মুখে অনেকগুলো আঁচড়ের দাগ। সালাম এগুলো দেখে অনেকটাই দুঃখ পেল। তোমার কি মনে হয় যে তাকে ধর্ষণ করতে পারে? আমার মনে হয় যে আপনার ছোট ভাইয়ের ছেলে নিলয়, যে এখন পুলিশ অফিসার, ও তার বন্ধুরা মিলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। কি বলো তুমি এসব? নিলয় তো অনেক ভালো একজন অফিসার, সে কেন এমন করবে? এবার আশেপাশের সবাই হু হু করে কান্না করে দিতে লাগলো, বেশিরভাগই। কি হলো, আপনারা কান্না করছেন কেন? সাহেব, ওই নিলয় আমাদের মেয়েকে ধর্ষণ করেছে, কিন্তু সম্মান এবং ভয়ের কারণে আমরা কাউকে জানাতে পারিনি। তাছাড়া নিলয় থ্রেট দিয়ে গেছিল, এই জন্য আমরা কাউকে কিছু বলতে পারিনি। এখন আমার মেয়েগুলো কার বন্দি হয়ে থাকবে? তোমরা যা বলছো সব সত্যি তো? সাহেব, আপনি আমাদের গুরুজন, সাথে সকল বিপত্তি আপনি আমাদের সাহায্য করেছেন, তাহলে আপনাকে মিথ্যা বলে আমাদের লাভ কি? আচ্ছা ঠিক আছে, আপনারা এসবের সঠিক বিচার পাবেন, শুধু অপেক্ষা করেন। এটা বলে সালাম রেগে সেখান থেকে বেরিয়ে আসলো। তার পিছনে পিছনে সজীবও আসলো। গাড়ি এখন থানায় নিয়ে যেতে বলো, আর আমার কিছু লোককে সাথে নিয়ে নে। সালাম সালাম অনেকটা রেগেই বলল। হেতে সজীব একটু ভয় পেল, কারণ সালাম একবার রেগে গেলে কোনো কিছু ধ্বংস করতে তার দুবার ভাবে না। আচ্ছা ঠিক আছে ভাই। আধা ঘন্টা পর পরপর কয়েকটি গাড়ি এসে সালামনগর থানার সামনে থামলো। সজীব এসে গাড়ির দরজা খুলে দিল। সালাম গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নেমে দ্রুত হাঁটতে হাঁটতে থানার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে দেখলো নিলয় নিজের ডেস্কের উপর বসে ফাইল নিয়ে কাজ করছে। আরে বড় আব্বু, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে কি? অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমার বাড়িতে যে একটা জানোয়ার পুষে রেখেছি, সেটা আমি জানতামই না। কি বলছো বড় আব্বু? কাকে থানায় দিতে এসেছো? আমাকে বললে হতো, আমি বাড়িতে গিয়ে নিয়ে আসতাম। জানোয়ারটা তো থানাতেই আছে, তাই আমি নিজেই চলে আসলাম। মানে? মরিন মুখের মানে শুনে সালাম গিয়ে নিলয়ের জামার স্কচ চেপে ধরলো, তারপর ধরে ছুঁড়ে মারলো। সাথে সাথে সে দেওয়ালের সাথে বাড়ি খেলো। নিলয় ব্যথায় আটকে উঠলো। সালাম আবার গিয়ে তাকে ধরে তুলে এবং ছুঁড়ে মারলো টেবিলের উপর। সাথে সাথে টেবিল ভেঙে নিচে পড়ে গেল। সালাম আবার তাকে টেনে ধরলো এবং কয়টি জোরে জোরে থাপ্পড় মারলো। হেতো নিলয়ের গাল লাল হয়ে গেল। বড় আব্বু, আমি কি করেছি যে তুমি আমাকে এত মারছো? আমার ভুলটা কি? তুমি তো একবার বলো। তুই কি করেছিস এখনো তোর মনে পড়ছে না? এটা বলে জামার কলার ধরে জামার সকল বেতন ছিঁড়ে দিল। তার সাথে পিছন ঘুরিয়ে মাজায় লাথি মেরে জামা খুলে ফেললো। তুই এই পোশাকের যোগ্য না। তোকে কত করে বলেছিলাম যে সৎ থাকবি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। মারতে মারতে গেঞ্জি আর প্যান্ট খুলে নিল। এখন নিলয় হাঁটু গেড়ে বসে আছে, আর তার সামনে বসে আছে সালাম। থানার ভিতরে একজন লোক দাঁড়িয়ে আছে, এদের মাঝে সজীবও আছে। ওখানের পুলিশ কিছু বলার সাহসই পাচ্ছে না, কারণ তারা সবাই সালামের সম্পর্কে সবই জানে। তিনি ভালো মানুষের জন্য কতটা ভালো, আর খারাপ মানুষের জন্য কতটাই খারাপ। তুই যে গ্রামের সুন্দরী মেয়েগুলোকে ধর্ষণ করিস, সেটা কি মিথ্যা? বড় আব্বু, নিশ্চয় কেউ ফাঁসানোর জন্য তোমাকে এই কথা বলেছে। আমি তো এই সবের কিছু জানি না। নিলয়, আবার মিথ্যা কথা বলিস না। আমাকে একজনও বলেনি, 10-12 জন এ কথা আমাকে বলেছে। কাল রাতে তুই আশা নামের মেয়েকে ধর্ষণ করিসনি তোর বন্ধুদের সাথে মিলে? না বড় আব্বু, আমরা তো এসবের কিছু জানি না। আর আমি তো কালকে কাজের জন্য বাইরে গিয়েছিলাম। তোর কি কাজ আমি ভালো করেই জানি। তাড়াতাড়ি স্বীকার কর, নয়তো এমন অবস্থা করব যে তোর চেহারা কেউ বুঝতেই পারবে না। তুই এটা ভাবিস না যে তুই আমার ভাইয়ের ছেলে, এই জন্য মাফ করে দিব। আমার নিজের ছেলে অন্যায় করলেও তাকে শাস্তি দিব। এখন তাড়াতাড়ি স্বীকার কর, আর তোর বন্ধু জানোয়ারগুলোর নাম বল। এবার নিলয় দৌড়ে এসে সালামের পায়ে পড়ে গেল। প্লিজ বড় আব্বু, তুমি আমাকে মাফ করে দাও। আমার এমন ভুল আর কখনো হবে না। তোরে যেটা জিজ্ঞেস করছি সেটা বল, তোর সাথে তোর কোন বন্ধুরা ছিল? আমার সাথে আমার বন্ধু আবির আর হামির ছিল। সজীব, এই ছেলে দুটোকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করো, আর নিলয়কে আমার গাড়িতে তোলো। আচ্ছা ঠিক আছে ভাই। সালাম থানা থেকে বেরিয়ে গেল, আর নিলয়কে ওই অবস্থায় নিয়ে এসে গাড়িতে তুলল।
সালামের গাড়ি থানা থেকে বেরিয়ে যাওয়ার পরপরই থানা একদম ফাঁকা হয়ে গেল। একজন পুলিশ কল করে নিলয়ের বাবা কালামকে জানিয়ে দিল। কালাম এটা জানতে পেয়ে ভয় পেয়ে গেল, দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। নিজের ছেলেকে নিয়ে সে ভয় পেতে লাগলো, কারণ তার বড় ভাই কতটা ডেঞ্জারাস আছে সে খুব ভালো করে জানে। সালাম নিলয়কে নিয়ে নির্জন রাস্তায় নিয়ে আসলো, তারপর জ্বলন্ত অবস্থায় গাড়ি থেকে ফেলে দিল। ঘুরতে ঘুরতে নিলয় রাস্তার মাঝখানে এসে থামলো। সারা গায়ে রক্ত ঝরছে। নিলয় ভয়ে কাঁদতে লাগলো। সালাম গাড়ি থেকে নেমে নিলয়ের কাছে আসলো। অনেক বড় ভুল করেছিস, এর পরিণাম হলো মৃত্যু। এক দুইজন মেয়েকে ধর্ষণ করলে না হয় শাস্তি দেয়া যেত, কিন্তু তুই তো কতজনের জীবন নষ্ট করেছিস সেটা অজানা। এর শাস্তি হলো তোর মৃত্যু। বেঁচে থাকলে ভবিষ্যতে আর কতজনের জীবন নষ্ট করবি সেটা অজানা। তবে চিন্তা করিস না, তোর সাথে তোর বন্ধুদের দেখা হবে খুব তাড়াতাড়ি, কিন্তু উপরে। কিছু বলতে যাবে তার আগে সালাম নিজের বন্দুক বের করে মাথা বরাবর শুট করে দিল। সাথে সাথে নিলয় মারা গেল। সালাম নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। আর সজীব কি করবে ভেবে পেল না। তখনই সজীবের ফোনে কল আসলো। আর মাহিমার বৃষ্টি কয়েক ঘন্টা আগে কক্সবাজারে পৌঁছেছে। তারা ফ্রেশ হয়ে রেডি হয়ে ঘুরতে বের হয়েছে। তারা সর্বপ্রথম কক্সবাজার সি বিচে আসলো। তার চারপাশে অসংখ্য মানুষ ঘোরাঘুরি করতে এসেছে, আবার অনেকেই কাপল মানুষও আছে। দেখো জান, আশেপাশের আবহাওয়া কতটা সুন্দর। আমরা তো ইচ্ছে করছে এখানে গাড়ি বানিয়ে থেকে যাই। সেটা বললে কি হবে জান? সমস্যা নেই, আমরা না হয় প্রতি সিজনে সিজনে এখানে ঘুরতে আসবো। সেটা ঠিক বলেছ জান। চলো না মাহিম, একটু পানির ভেতর দিয়ে হাঁটি। ঠিক আছে, কিন্তু বেশি দূর যেতে দিব না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি মাহিমের হাত ধরে দুজন খালি পায়ে হালকা পানির ভিতর দিয়ে হাঁটতে লাগলো। বৃষ্টি তো মাঝে মাঝে লাফাচ্ছে, কারণ সে প্রথম বালির উপর পানির মধ্যে দিয়ে হাঁটছে। আমেরিকায় থাকতে সে কখনো এমন জায়গায় যায়নি। বৃষ্টির খুশি দেখে মাহিম মুচকি হাসলো আর মনে মনে পাগলি বলল। সজীব নিলয়ের লাশের কাছে দাঁড়িয়েছিল। তখনই তার ফোনে কালামের ফোন আসলো। সজীব ফোন রিসিভ করলো। সজীব, আমার ছেলে কোথায়? আর বড় ভাই তাকে কোথায় নিয়ে গেছে? সরি ছোট ভাই, বড় ভাই আপনার ছেলেকে গুলি করে হত্যা করে ফেলেছে। কি? আমার একটি মাত্র ছেলে তাকে খুন করে ফেলেছে? কোথায় আছিস তুই? এই তো ভাইয়া, বাইপাস রোডে এসেছি। কালাম ফোন কেটে দিয়ে গাড়ি নিয়ে ছুটলো বাইপাস রোডের দিকে। কিছু সময়ের মাঝে সেখানে পৌঁছে গেল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সজীব যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গেল। গিয়ে দেখলো যে নিজের ছেলের অবস্থা খুবই করুণ। সালাম খুব বাজেভাবে গুলি করে হত্যা করেছে। কালাম নিজের ছেলের লাশের কাছে বসে পড়ল। নিলয়, উঠ বাবা, তুই এভাবে আমাদের ছেড়ে যেতে পারিস না। তাড়াতাড়ি উঠ। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তুই যদি চলে যাস, আমার সেই সকল স্বপ্ন কে পূরণ করবে? নিলয় কিন্তু কোনো কথা বলল না। কালাম চিৎকার করে কান্না করতে লাগলো। এবার সজীবের দিকে তাকিয়ে বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা এখান থেকে। কিন্তু ছোট ভাই। বললাম তো চলে যা, তাও এত কথা বলছিস কেন? কালাম চিৎকার করেই বলল। সজীব কালামের চিৎকার শুনে সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল, আর তার সাথে লোকগুলো চলে গেল। কালাম নিজের ছেলেকে বুকে নিয়ে জড়িয়ে কান্না করতে লাগলো এই ফাঁকা রাস্তায়। ছাড়বো না, আমার ছেলেকে মারা, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কালাম নিজের লোকদের ফোন করে দিল। তারপর নিজে ছেলের দাফন ব্যবস্থা করলো। আজ 2 দিন হলো কালাম সাহেব বাড়িতে নেই। বাড়ির সকলে জানে যে সে নিজেদের কাজে বাইরে গেছে, কিন্তু তার বড় ভাই সালাম শুধু জানে যে তার ছোট ভাই নিজের ছেলেকে হারানোর শোকে বাড়িতে আসছে না। সালাম নিজেকে মাফ করতে পারছে না। সে কিভাবে পারলো রাগের মাথায় নিজের ভাইয়ের একমাত্র ছেলেকে খুন করতে? সজীব, জি ভাই বলেন। কালাম কোথায় গেছে, খোঁজ পেয়েছিস? না ভাইজান, কিন্তু খোঁজ চলছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এমন সময় গেট দিয়ে কালাম প্রবেশ করলো। এসে সালামের সামনে বসে পড়ল। আরে ভাইজান, আমাকে আর খুঁজতে হবে না, আমি চলে এসেছি। তো এ 2 দিন কোথায় ছিলে? কোনো খোঁজ খবর তো দেখছি না। আসলে ভাইজান, আমি বুঝতে পেরেছি, তুই আমার সাথে লাইব্রেরিতে দেখা কর,
দুপুরে খাওয়ার পর আমি সেখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। সালাম উঠে নিজের রুমে চলে গেল। সেখানে তার স্ত্রী শুয়েছিল। নিজের স্বামীকে দেখে কেয়া বেগম উঠে বসলো। কি গো, আজ 2 দিন হলো তোমার খোঁজ খবর নেই, আবার নীলাকেও দেখছি না, আর ফোনও বন্ধ আছে। কালাম করে কথাই বলে না, শুধু চুপচাপ করে আছে। কিভাবে উত্তর দিবে, কারণ নিলয় তো আর বেঁচেই নেই। কি হলো, কথা বলছো না কেন? কে আর নিলয় আর আমাদের মাঝে নেই। আমাদের মাঝে নেই মানে কি যাতা বলছো? ওই সালাম চৌধুরী আমার একমাত্র ছেলে নিলয়কে খুন করেছে। কি? তাহলে তুমি চুপ করে বসে আছো কেন? এর প্রতিবাদ করবা নাকি সারা জীবনের এমন ছবি হয়ে থাকবে? আর কত নিজের ভাইয়ের হয়ে কাজ করবে? এখন তো নিজেও কিছু একটা করো। চিৎকার করো না কেয়া। এতদিন শুধু আমার ভালো রূপটাই দেখেছে আমার ভাই। এখন শুধু আমি কি কি করতে পারি সেটাই দেখবে। কিন্তু সামনে থেকে ভালো থাকতে হবে, কারণ প্রকাশিত শত্রুর চেয়ে গোপন শত্রু অনেক ভয়ানক। আমার ছেলেকে খুন, এরপর তুমি তাড়াতাড়ি সালাম চৌধুরীকে বুঝিয়ে দিবে। এটা নিয়ে তুমি চিন্তা করো না। আমি কি কি করি তুমি শুধু সেটা দেখতে থাকো। নিলয়ের কথা কেউ জিজ্ঞেস করলে বলবে সে ট্রেনিংয়ের জন্য বাইরে গেছে। হুম। দুপুরে সালাম চৌধুরী ও তার পরিবার সবাই খাওয়া দাওয়া করছে। তখন মালেকা বলল, ভাই, নিলয়কে তো এই 2 দিন দেখছি না। সে তোমায় গেছে আপনাদের বলে গেছে? আসলে ভাবি, নিলয় ট্রেনিংয়ের জন্য বাইরে গেছে। আমাদের তো বললো না। আসলে ভাবি, সে তো থানা থেকে গেছে, এজন্য বলতে পারেনি, আর ফোনটাও নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, এবার বাড়ি আসুক, ছেলের মজা বোঝাবো। সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই বসলো। কালাম, আমি লাইব্রেরিতে যাচ্ছি, তুই আমার সাথে দেখা কর। বিজনেসের বিষয়ে তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে ভাইজান। সারাদিন মাহিমার বৃষ্টি অনেক ঘোরাঘুরি করলো। দুপুরে লাঞ্চ করার জন্য একে রেস্টুরেন্টে ঢুকলো। দুজন খাবার অর্ডার করলো। দুপুরে খাওয়া দাওয়া করে নিল। বৃষ্টি, চলো এবার রুমে যাই। এখন দুপুরের খরা রোদে আর ঘোরা লাগবে না। আচ্ছা ঠিক আছে যান, চলো। কিন্তু বলে রাখি, বিকেলে আমরা সেন্ট মার্টিন দ্বীপে যাব। আচ্ছা ঠিক আছে আমার মহারানী, আমি তোমার কথা কি ফেলতে পারি? হুম। মাহিমার বৃষ্টি নিজেদের গাড়ি করে নিজেদের রিসোর্টের দিকে রওনা দিল। তারপর লাইব্রেরিতে বসে আসা সালাম কিছু সময় পর সেখানে কালাম আসলো। এসে সামনে চেয়ারে বসলো। বিজনেসের তো কোনো কাজ নেই ভাই, আমি তো সব সমাধান করে রেখেছি। তাহলে আমাকে ডাকলে কিসের জন্য? তুই ভালো করে জানিস আমি তোকে কেন ডেকেছি। তুমি সেটা বললে ভালো হয় ভাই। আমি তোর একমাত্র ছেলেকে মেরে ফেলেছি, আমাকে মাফ করে দে ছোট্ট। আরে ভাই কি বলো? নিলয় যেমন আমার ছেলে ছিল, ঠিক তোমারও ছেলে ছিল। আর নিলয়কে শাসন করার ক্ষমতা তোমার আছে। সে তো ছোটোখাটো ভুল করে নাই, সে বেশ কয়েকজন মেয়েকে ধর্ষণ করেছে, আর তার শাস্তি তুমি দিয়েছো। কিন্তু তাই বলে? আরে ভাই, সব ভুলে যাও। আমি তো সব ভুলে গেছি, আর বাড়িতে এইসব কাউকে জানানোর দরকার নেই। তবু আমাকে মাফ করে দিস, আর এর শাস্তি যা করতে বলিস আমি তাই করব। আরে ভাই, এসব বাদ দাও। আমি তো ভুলে গেছি, তুমিও এইসব মনে রেখো না। আমি নিজে আগে জানতে পারলে আমিও তাই করতাম। ওর মতো কুলঙ্গার ছেলে আমি জন্ম দিয়েছিলাম। কি করব বল, এমনি মাথা ঠিক ছিল না। আবার শুনলাম আমার নিজের ভাইয়ের ছেলে এমন অপকর্ম করছে, তাই আর রাগ কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা এসব বাদ দাও, অন্য কোনো কথা নেই, তাই বলো। বিজনেসের কাজে তোকে ঢাকায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাব। দুজন আরো বেশ কিছুক্ষণ কথা বলতে লাগলো, কিন্তু কালাম নিজের মনে অনেক কিছু চিন্তা করে রেখেছে। তারপর মাহিমার বৃষ্টি বিকেলে ঘুরতে বেরিয়েছিল। এখন প্রায় সন্ধ্যা। তারা সেন্ট মার্টিন দ্বীপে তারা অনেক ঘোরাঘুরি করলো। ঘোরাঘুরি করতে করতে রাত প্রায় 9টা বেজে গেল। অনেক মানুষ নিজের বাসার দিকে ফিরছে, আবার অনেক মানুষ এই অন্ধকার সুন্দর পরিবেশ উপভোগ করছে। বৃষ্টি, অনেক রাত তো হলো, চলো এবার রিসোর্ট ফিরে যাক। আরে একটু থাকা যাক না মাহিম। যেতে যেতে আবার 1 ঘন্টা সময় লেগে যেতে পারে, তাই আমাদের না থেকে এখন যাওয়া যাক। আর একটু থাকলে কি হতো? আচ্ছা যান, আবার আর একদিন আসবো। এখন তো বাসায় যাওয়া যাক।
আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইলো। মাহিম আর বৃষ্টি রিসোর্টের দিকে ফিরতে থাকলো। মাহিম আর বৃষ্টি রিসোর্টের দিকে ফিরতে থাকলো। মাহিম গাড়ি চালাচ্ছে, তার পাশে বৃষ্টি বসে আছে। বৃষ্টি নিজের মতো গল্প করে যাচ্ছে আর মাহিম শুধু উত্তর দিচ্ছে। সেন্ট মার্টিন থেকে সরে যেতে একটি নির্জন জায়গা পড়ে, যেখানে লোকালয়ের কোনো অস্তিত্বই নেই। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, কিন্তু মাহিমদের জানা নেই। মাহিম নির্জন জায়গা দিয়ে গাড়ি চালিয়েই যাচ্ছে, তখন একটা গাছের ডাল ভেঙে তার গাড়ির সামনে পড়লো। সাথে সাথে মাহিম ব্রেক করলো। মাহিম, সাবধানে। হ্যাঁ জান, আমার মনে হয় ভূতেরা ডালটি ভেঙে ফেলে দিয়েছে। মাহিম বৃষ্টিকে ভয় পাওয়ার জন্য কথাটি বলল। মাহিমের মুখে এমন কথা শুনে বৃষ্টি মাহিমের বুকে কিল মারলো। দেখো, আমাকে একদম ভয় দেখাবে না, একদম এই বিষয়ে ভয় পাবো না। এখন তুমি বাইরে গিয়ে দেখো না কি অনুসার দিয়ে গান নিয়ে যাবে, দেখো কি করবে। তুমি বসো, আমি বাইরে গিয়ে দেখি যে গাড়ি বের করার কোনো রাস্তা আছে নাকি। আচ্ছা ঠিক আছে। মাহিম বৃষ্টিকে গাড়িতে রেখে নিজের গাড়ি থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। মাহিম গাছের কাছে এসে দেখলো যে কেউ ডালটি কেটে নিচে ফেলেছে। এবার মাহিম চিন্তা করতে লাগলো। হঠাৎ মাহিমের চারপাশে পায়ে খটাস খটাস শব্দ শুনতে পাইল। রাস্তার আশেপাশে জঙ্গল থেকে মনে হচ্ছে কেউ এগিয়ে আসছে। পাতার উপর পা পড়ার শব্দ শোনা যাচ্ছে। মাহিম মনে মনে বলল, চারপাশে মোবাইলের লাইট দিয়ে খুঁজতে লাগলো, কিন্তু বেশি দূরে দেখতেই পেল না। হঠাৎ মাহিম বুঝতে পারলো যে তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। বৃষ্টি চিৎকার করে মাহিমকে ডাকলো। মাহিম পিছনে ঘুরতে কেউ একজন তার মাথায় বাড়ি মারলো, কিন্তু মাহিম সেটা ধরে ফেললো। কে তুই, আর আমাকে মারতে আসছিস কেন? আমি কে তোর চিন্তা হবে না, তবে নিজেদের বাঁচিয়ে রেখা। এটা বলে লোকটি শীষ বাজালো। সাথে সাথে মাহিমের চারপাশ থেকে ঘিরে ধরলো। এটা দেখে বৃষ্টি চিৎকার করে মাহিমকে ডাকলো। কে তোরা, আর আমাকে কেন মারতে এসেছিস? কে তোকে পাঠিয়েছে? আমাদেরকে পাঠিয়েছে তোর সেটা শুনতে হবে না, কিন্তু তোকে মেরে নিয়ে যাব তোর লাশ, তবেই না আমাদের বস আমাদের উপর খুশি হবে। এটা বলে মাহিম মিলে মারতে লাগলো, কিন্তু মাহিম প্রতিবাদ করলো না। মাহিম যদি সেদিন রাতে মতো ভয়ঙ্কর হয়ে যায়, তাহলে বৃষ্টি তাকে ভুল বুঝতে পারে। এই জন্য নিজের সাধারণভাবে মারামারি করতে লাগলো এবং নিজে মার খেতে লাগলো। হঠাৎ একজন এসে মাহিমের মাথায় বাড়ি মারলো। সাথে সাথেই মাহিম মাথা ধরে নিচে পড়ে গেল। আর এটা দেখে বৃষ্টি গাড়ি থেকে নিচে নেমে আসলো, দূরে মাহিমের কাছে চলে আসলো। তোমাকে গাড়ি থেকে নেমে আসতে কে বলল? তোমার এই অবস্থা দেখে আমি কিভাবে থাকবো? কে আপনারা, আর আমার মাহিনকে আপনারা মারছেন কেন? এই মালটাকে আমাদের সাথে নিয়ে চল। বস তো বলেছিল দুইজনকে মেরে ফেলতে, কিন্তু এই মালটাকে নিয়ে গিয়ে আমরা একটু মস্তি করব। দেখ, আমার বৃষ্টিকে তোমরা কিছু করার চেষ্টা করবে না, তাহলে আমি তোদের জ্যান্ত পুঁতে রাখবো। হা 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 হা, তোরা আমাদের কিছুই করতে পারবি না। আমরা কতজন আছি দেখেছিস? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে ফেল। লিডারের কথা শুনে একজন মাহিমের দিকে এগিয়ে আসতে লাগলো। বৃষ্টি তাকে বাধা দিতে গেলে বৃষ্টিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আবার মাহিমের দিকে এগিয়ে আসতে লাগলো। মাহিম মাথা ধরে উঠে দাঁড়ালো। মাহিম বৃষ্টির দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু আরেকজন লোক ছুরি নিয়ে মাহিমের সামনে চলে আসলো। লোকটি যেই মাহিমকে ছুরি দিয়ে আঘাত করতে যাবেই, তখনই একটা বুলেটের গুলি এসে লোকটির মাথা ভেদ করে বেরিয়ে গেল। সাথে সাথেই লোকটি ধপ করে নিচে পড়ে গেল। এটা দেখে লিডার তো অবাক হয়ে গেল। চারপাশে তাকে দেখলো, কিন্তু কাউকেই খুঁজে পেল না। আরেকজনকে বলল মাহিমকে মারতে, কিন্তু তারাও একই অবস্থা। একটি বুলেট এসে তার মাথা ভেদ করে বেরিয়ে গেল। তোর সাথে কে কে আছে তাড়াতাড়ি বল। কেন, আমাকে মারতে আসার আগে আমার সম্পর্কে খোঁজ নিস নাই? হ্যাঁ, আমরা জানি যে তুই সালাম চৌধুরী ছিলি। তাহলে তোরা ভাবলি কি করে যে আমার বাবা আমাকে একা ছেড়ে দেবে? এই তোরা দাঁড়িয়ে না থেকে সবাই একসাথে আক্রমণ কর। লিডারের কথা শুনে সবাই একসাথে আক্রমণ করতে আসলো, কিন্তু দূর থেকে পরপর কয়েকটি বুলেট এসে সবাইকে ঝাঁঝরা করে দিল। ধপ ধপ করে সবাই মাটিতে পড়ে গেল। লিডার তো ভয় পেয়ে গেল।
আর বৃষ্টি তো ভয়ের চোখ বন্ধ করে আছে। তার সামনে সেদিনের পর আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সেদিন থেকে আজকের ঘটনা একটু বেশি ভয়াবহ, কারণ তার সামনে অনেক খুন হয়ে নিচে পড়ে আছে। মাহিম বৃষ্টির কাছে এগিয়ে আসলো। জান, ভয় পেও না, আমি তো আছি। কিন্তু তুমি তো জানো আমার আব্বু অনেক বড় মাপের একজন মানুষ, তাই আমার আশেপাশে সব সময় কয়েকজন বডিগার্ড রয়ে গেছে। তারা ছদ্মবেশে থাকে আর আমাদের বিপদের সময় সাহায্য করে। হ্যাঁ, সেটা আমি আমেরিকা থেকেই জানতে পেরেছি। একজন মাহিমের কাছে এগিয়ে আসলো অন্ধকার থেকে বেরিয়ে। স্যার, আপনার রিসোর্টে চলে যেতে পারেন, আর এই লোককে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, আর কে পাঠিয়েছে তার খবরও চাই। মাহিমের মাথা থেকে রক্ত বের হচ্ছে। গাড়িতে ফার্স্ট এড বক্স ছিল। বৃষ্টি মাহিমকে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে মাথায় ব্যান্ডেজ করে দিল। চলো, তোমাকে নিয়ে এখন হসপিটালে যাই। সেটার আর দরকার হবে না জান। সবচেয়ে বড় ডক্টর তো আমার মাথা ব্যান্ডেজ করে দিয়েছে। এখন আমি একদম ঠিক হয়ে যাব। তুমি কিন্তু এবার বেশি কথা বলছো। এখন আমাদের তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। একটা পেইন কিলার মেডিসিন খেয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে নিয়ে আর পারি না। তুমি কি গাড়ি চালাতে পারবে না? আমিই চালাবো। আমি চালাচ্ছি, আর সমস্যা নেই। মাহিম গাড়ি চালিয়ে রিসোর্টের দিকে রওনা দিল। তারপর অন্ধকার রুমে একজন বসে আছে। হঠাৎ তারপরে একটা কল আসলো, সাথে সাথে সে রিসিভ করলো। দেখে মনে হচ্ছে যে এই ফোন কলের জন্যই অপেক্ষা করছিল সে। অপর পাশ থেকে হয়তো সে কিছু বলল, আর এ পাশের লোকটি অপর পাশের কথা শুনে রেগে ফোনটা ছুঁড়ে মারল। সাইকো গ্যাংয়ের লিডার, আমি কোনো কাজে ব্যর্থ হইনি আর না হব। খুব তাড়াতাড়ি সব কিছুর প্রতিশোধ নেব। তারপর রিসোর্টে এসে মাহিমের পুরনো ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ করে দিল বৃষ্টি। দেখো তো কতখানি কেটে গেছে। বললাম তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু তুমি শুনলেই না। আমার বড় ডাক্তার হলো তুমি। তুমি ব্যান্ডেজ করে দাও, তাই সেরে যাবে। অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ো। বলছিলাম কি, আব্বুকে কি তোমার ব্যথার কথা জানাবো? সেটা আর জানতে হবে না তোমাকে। তুমি এখন আমার সাথে ঘুমিয়ে পড়ো, আর খবর দিলে সেটা আব্বুর লোকেরা দিয়ে দিবে। সেটা তো ঠিক। মাহিম আর বৃষ্টি বিছনায় শুয়ে পড়লো। খুবই ক্লান্ত লাগছে, এই জন্য সাথে সাথে চোখ বুজে ফেলল। তারপর মালেকা বিছানায় শুয়ে আছে, আর সালাম চৌধুরী সোফায় বসে কাজ করছিল ল্যাপটপে। তারপরে একটা কলার সাথে ফোন হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ফোন রিসিভ করার পর, হ্যালো, বল। বস, একটা খারাপ খবর আছে। কি খবর সেটা বল। ছেলের কিছু হয়নি তো? আসলে হয়েছে কি, কারা যেন আপনার ছেলের উপর আক্রমণ করেছিল। কি? কারা আক্রমণ করেছে জানিস তুই? সাইকো গ্যাংয়ের লোক। মাহিম আর বৃষ্টির কিছু হয়নি তো? মাহিম স্যারের মাথায় একটু আঘাত লেগেছে, আর কিছু করার আগেই আমরা চলে এসেছিলাম। অপদার্থের দল, তোদের রেখেছি যেন মাহিমের আশেপাশে কোনো শত্রু না আসতে পারে। তারপরও কিভাবে মাহিম আঘাত পেল? আসলে বস, আমরা একটু পিছিয়ে পড়ে গিয়েছিলাম তো, এই জন্য। ঠিক আছে, ওর আশেপাশে ভালো করে নজর রাখবি। পরের বার যদি এমন হয় তাহলে তোদের কাছ থেকে বের করে দেব, আর নির্মম করে ফোন করবে। আচ্ছা ঠিক আছে বস। লোকটি ভয়ে ভয়ে ফোন কেটে দিল। আর সালেম মাহিমকে ফোন দিতে গিয়ে আবারও কি মনে করে রেখে দিল। ওগো, আর কত সময় কাজ করবে? অনেক তো রাত হলো, এবার ঘুমোতে এসো। আসছে আমার মহারানী। মালিকার ডাক শুনে সালাম ফোন রেখে ঘুমাতে চলে আসলো। তারপর নিজেদের রুমে শুয়ে আছে কালিয়া মারিকেয়া। তাদের চোখে ঘুম নেই, কারণ তাদের একমাত্র ছেলে নীলয় মারা গেছে, আর মার্ডার করেছে নিজের আপন বড় ভাই সালাম। তুমি আর কতদিন চুপ থাকবে? আমার যে আর সহ্য হচ্ছে না। তোমার বড় ভাই আমার ছেলেকে মেরে শান্তিতে ঘুমিয়ে আছে, আর ওইদিকে তার ছেলের বউ আর ছেলে হানিমুন করছে। সব ব্যবস্থা আমি করে ফেলবো, শুধু সময়ের অপেক্ষা। আর কত সময় নেবে? ওরা আনন্দ মস্তি করছে আর তুমি চুপ করে বসে থাকবে? দেখো কেয়া, তুমি কিন্তু আমার থেকে বেশি বোঝো না, তাই চুপচাপ করে থাকো, এত বকবক না করে। আমার কথাগুলো তোমার বকবক মনে হয়,
সারা জীবন তো ভাইয়ের পা ছেটে ছেটে গেলে, কখনো নিজে কিছু করেছো? আজ তোমার ভাই আমার ছেলেকে মেরে ফেলেছে, কিন্তু তুমি কিছুই করতে পারলে না। দেখো কেয়া, আমার রাগ তুলো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমার আবার রাগ আছে? এতক্ষণ তোমার ভাইয়ের ছেলেকে তুমি নিজে মেরে ফেলতে। তুমি যেটা বোঝো না সেটা নিয়ে চুপ করে থাকো। যত বোঝো, তুমি এই জন্যই হাতে শিকল পরে আছো। নিজের ভাইয়ের সাথে তো ঝগড়া করতে পারবেই না, খালি আমার সাথে চিল্লাচিল্লি করতে পারবে। এটা বলে কেয়া বেগম অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো আর কালাম রাগ দেখিয়ে বারান্দায় চলে আসলো। কালাম কাউকে একবার ফোন দিল। তারপর রাত 1টা বাজে। তাদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সালাম নিজের স্ত্রীকে পাশে থেকে উঠে বসা থেকে বেরিয়ে গেল। বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতেছিল সজীব। সালাম বাইরে আসলেই একজন গার্ড এসে দরজা খুলে দিল। সালাম গাড়িতে উঠে পড়ল। সজীব গাড়ি টান দিয়ে চলে গেল। ব্যালকনি থেকে এইসব দাঁড়িয়ে কালাম দেখতে পেল। সে কিছু একটা ভেবে মুচকি হাসলো। আধা ঘন্টা পর সালাম নিজের আস্তানায় চলে আসলো। সজীব আর সালাম দুজনেই ভিতরে প্রবেশ করলো। বেঁধে রাখা হয়েছে নিলয়ের 2 বন্ধু আবির ও আমিরকে। তাদের অবস্থা খুবই করুণ, কারণ সালামের লোক তাদের দুজনকে খুব মার মেরেছে। পুরো শরীর থেকে রক্ত ঝরছে। সালাম ভিতরে আসলো। সজীব ইশারা করে একজনকে চেয়ার আনতে বলল। এক ব্যক্তি চেয়ার এনে দিল। সালাম সেটাই বসে পড়ল। তো গার্ড, এদের আপ্যায়ন কেমন করেছো তোমরা? বস, আপনার কথা মতো আমরা সব করেছি। আপনি তো দেখলেনই পাচ্ছেন তাদের কেমন অবস্থা হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব কড়া ডোজ পড়ে গেছে, কিন্তু এটা তো এদের কুকর্মের জন্য খুবই কম। আঙ্কেল, আমি ছেড়ে দিন, আমি নাকি ভুল করেছি? আমার নিজের ভাইয়ের ছেলে নিলয় যে ভুল করেছে, তোরাও সেই ভুলই করেছিস। তোরা সবাই মিলে যে কত শত মেয়েকে ধর্ষণ করেছিস সেটা অজানা। আমাদের মাফ করে দিন আঙ্কেল, আমরা তো এইসব করতে চাইনি, কিন্তু নিলয় আমাদেরকে সব সময় সাথে নিয়ে করতো, এই জন্য। অপরাধ করুক বা না করুক, অপরাধের সাথে থাকলে সেও অপরাধী হয়ে যায়। তাছাড়া তোরা কোনো ধোয়া তুলসী পাতা না যে তোদের ছেড়ে দিব। তোরা হচ্ছে এক একটা হারামি। তোরা সমাজের কি? তোরা বেঁচে থাকলে না জানি আর কত মেয়ের জীবন নষ্ট করবি। আঙ্কেল, নিলয় ছিল আমাদের গুরু, আপনি তো নিলয়কে মেরেই ফেলেছেন। আমরা কার সাথে এই কাজ করব? তাই বলছিলাম কি, আমরা ভুল করেছি, আমাদের আপনি মাফ করে দিন। তোদের যদি মাফ করি তাহলে তো নিলয় কষ্ট পাবে, কারণ আমি নিলয়কে কথা দিয়েছিলাম যে তাকে উপরে পাঠানোর সাথে সাথে তার বন্ধুদেরও আমি পাঠিয়ে দিব। আঙ্কেল, আমাদের আপনি মাফ করে দিন, আমরা কখনো এরকম করব না। সজীব, এদের কথা শুনতে আমার ভালো লাগছে না। তুই ইলেকট্রিক শর্টের ব্যবস্থা কর। ঠিক আছে ভাই। সজীব 200 ইলেকট্রিকের তার নিয়ে আসলো। সজীবকে ইশারায় দেওয়া মাত্রই সজীব দুজন লোককে তার দুটি দিয়ে দিল। তারা দুজন বুঝে গেল কি করতে হবে। তার দুটি নিয়ে এগিয়ে আবির ও আমিরের গপডাঙ্গ শক দিল। সাথে সাথেই দুজন চিৎকার করতে লাগলো। মনে হচ্ছে তাদের জন্য যান বেরিয়ে যাবে, তাই গগন ফাটানো চিৎকার করতে লাগলো। এটা থেকে সালাম হাসতে লাগলো। এখন কি আরাম লাগছে তোদের? না, আমাদের খুব কষ্ট হচ্ছে, আপনাদের আপনি ছেড়ে দিন। কষ্ট? তাহলে ভেবে দেখ, যখন তোরা জোর করে কোনো মেয়ের সঙ্গে খারাপ কিছু করতিস, তাদের উপর জোর করে ধর্ষণ করতিস, তাহলে তাদের কেমন লাগতো? আঙ্কেল, আমরা বুঝতে পেরেছি, তাদেরও কষ্ট হতো। আপনি আমাদের ছেড়ে দিন, আমরা আর ভুলভাবে এই কাজ করব না। তোরা ক্ষমা পাওয়ার অযোগ্য, তাই তোদেরকে খুবই নির্মমভাবে মারবো আমি, যাতে মরার পরও তোদের মনে থাকে যে কিভাবে তোরা মরে গেছিস। 2 বন্ধু চিৎকার করে কান্না করতে লাগলো। তারা বুঝে গেল যে তাদেরকে মাফ করা হবে না, তবুও আগতি মিনতি করতে লাগলো। সালাম সজীবকে ইশারা দিল দুজনকে মেরে ফেলতে। সালামের ইশারা পাওয়া মাত্রই সজীব বন্দুক বের করে দুজনকে শুট করে, তবু গোপনাঙ্গে। তারা দুজনে মারা চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর সজীব মাথা বরাবর শুট করে দিল। এবার দুজনেই মারা গেল। নিজের কাজ হাসিল করে সালাম আর সজীব নিজেদের আস্তানা থেকে বেরিয়ে আসলো। তারপর এমপির বাড়িতে হইচইয়ের শব্দ শোনা যাচ্ছে। এর কারণ আছে। একটা হলো এমপি কামরুলের একমাত্র ছেলে আবিরকে কে যেন নির্মমভাবে খুন করেছে। আর রাতের অন্ধকারে
তার লাশটি এমপির বাড়ির সামনে ফেলে রেখে গেছে। এমপি তো নিজের ছেলের লাশের সামনে পাথর হয়ে বসে আছে, সে কি করবে ভেবেই পাচ্ছে না। তার একজন বিশ্বস্ত লোক এসে তার কাঁধে হাত রাখলো। বস, আর কত সময় এভাবে পাথর হয়ে বসে থাকবেন? এখন তো চলেন, সময় হয়ে গেছে, আপনার ছেলের লাশের শেষকৃত্য করতে হবে। এমন কথা শুনে সে চিৎকার দিয়ে তার বিশ্বস্ত লোকের গলা চেপে ধরল। এত বড় সাহস কি করে হয় আমার ছেলেকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার? কোনো খবর দেওয়া হবে না। এটা বললে চলবে? আপনি কেন বুঝতে পারছেন না? মিডিয়া যদি এই খবর জেনে যায় তাহলে আপনার সম্মান কোথা থেকে কোথায় নেমে আসতে পারে। রাগ দিয়ে নয়, বিবেক দিয়ে করো। ওর কথাগুলো শুনে কামরুল কিছু একটা চিন্তা করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আমার ছেলের কাপড়ের ব্যবস্থা কর, কিন্তু হ্যাঁ, কে আমার ছেলেকে এই অবস্থা করেছে তাকে খুঁজে বের করার চেষ্টা কর। আমি তাকে মাটির সাথে মিশিয়ে দেব। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না। অন্যদিকে সালাইটনগর গ্রামের চেয়ারম্যান কবির বাড়িতে একই অবস্থা। চেয়ারম্যান কবিরের একমাত্র ছেলে আমির, তাকে খুব নির্মমভাবে হত্যা করেছে কেউ, কিন্তু কে করেছে সেটা তার অজানা। নিজের ছেলের লাশের দিকে তাকাতেই পাচ্ছে না, কারণ খুব নৃশংসভাবে তাকে হত্যা করেছে। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছে, কারণ আমির ছিল বাড়ির বড় ছেলে, একমাত্র। তাকে হারিয়ে সবাই ভেঙে পড়েছে। আমিরের দাদি এসে কাবিরকে বলল, তুই শোকে থাকবি নাকি? আমার নাতির খনিকে খুঁজে বের করে তাকে নির্মমভাবে শাস্তি দিবি। মা, তুমি চিন্তা করো না। আমার ছেলেকে যে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাকে খুব তাড়াতাড়ি জমের দুয়ারে পাঠিয়ে দেব। কিন্তু ভাই, কে বা কারা আমরাকে মেরেছে আমরা তো কিছুই জানি না। তোদের আমি পুষে রেখেছি কি জন্য? গরু ঘাস কাটার জন্য পুষে রেখেছি নাকি? তোরা সবাই খোঁজ লাগা, কে আমার ছেলেকে এমন নির্মমভাবে খুন করেছে। ঠিক আছে ভাই, আমরা সবাই খোঁজ লাগাচ্ছি, কিন্তু আর একটি খবর আছে। কি খবর, তাড়াতাড়ি বল। ভাই, এমপি কামরুলের একমাত্র ছেলে আবিরকে চেনেন? সে হলো আমারই বন্ধু। তাকেও এইভাবে খুন করেছে কেউ একজন, আর আমার মনে হয় দুজনকে একসাথে খুন করেছে, আর তাদের একজন। তাহলে তো আরও সুবিধা হয়ে গেল। কে এইসবের পিছনে আছে? ঠিক আছে ভাই। দুই বাড়ির দুই ছেলেকে কেউ নির্মমভাবে খুন করেছে, এটা নিয়ে তারা খুব রেগে আছে। খুনিকে যদি একবার পায় তাহলে মনে হয় তারা কেটে কুচি কুচি করে ফেলবে, এতটাই রেগে আছে তারা। তারপর দেখতে দেখতে 2 দিন কেটে গেল। মাহিম আর বৃষ্টি এখনো কক্সবাজারেই রয়েছে। মাহিমের মাথায় ব্যান্ডেজ খুলে ফেলেছে। মাহিম এখন পুরোপুরি সুস্থ। জান, আমরা আর কয়দিন পর বাসায় যাব? তোমার কি এখানে আর ভালো লাগছে না? আসলে আব্বু আম্মুকে ছেড়ে থাকতে আমার তখন ভালো লাগছে না। এই কয়েকদিনে মা বাবার ভক্ত মেয়ে হয়ে গেছো দেখছি। হুম। ঠিক আছে জান, আর 2-1 দিন পরে বাসায় চলে যাব, কারণ আমার মাথা সারতে আর কিছু সময় লাগবে। এমন অবস্থায় বাসায় গেলে আম্মু অনেক চিন্তা করবে। তুমি ঠিক বলেছ। তাহলে চলো আজকে সমুদ্রের বিচ থেকে ঘুরে আসি। ঠিক আছে চলো। জামা কাপড় নিয়ে যাই, কারণ আমার খুব ইচ্ছে করেছে সমুদ্রে গোসল করতে। না পাগলি, সেখানে অনেক মানুষ থাকে, আর গোসল করলে পোশাক গায়ের সাথে এঁটে থাকে, তখন দেখতে খুবই খারাপ লাগে। পরপুরুষের সামনে গোসল করে না। আচ্ছা ঠিক আছে জান, তোমার কথাই রইল। মা। দুজন প্লে এরিয়াতে বসে গল্প করছিল। এমন সময় বৃষ্টির বান্ধবী রিয়া ফোন দিল। কি রে কুত্তি, বাংলাদেশে গিয়ে বিয়ে করে আমাদের ভুলে গেছিস? ফোনই তো করিস না আর। আরে কিভাবে কথা বলছিস? আমার পাশে তোর জিজু আছে তো। ও সরি। তো কেমন আছিস? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। তা হানিমুন করতে কোথায় যাবে? আমরা তো হানিমুন করতে বাংলাদেশের বিখ্যাত জায়গায় কক্সবাজারে চলে এসেছি। তাই নাকি? তাহলে তো ভালোই ঘোরাঘুরি করছিস আর জিজুর সাথে মস্তি করছিস। তোদেরকে লজ্জা বলতে কিছুই নেই, কি যা তা বলে ফেলিস। বৃষ্টি লজ্জা পেয়ে বলল। এটা দেখে মাহিম পাশ থেকে মুচকি হাসলো। মাহিমের হাসা দেখে বৃষ্টি তাকে চিমটি মারলো। আহ, কি হলো জান, চিমটি মারছো কেন?
ওরা আমাকে খারাপ খারাপ কথা বলে মজা নিচ্ছে, আর তুমি মুচকি মুচকি হাসছো। আমার শালীরা তোমার বান্ধবী হয়। তোমার বান্ধবী তোমার সাথে মজা নিচ্ছে, তো আমি কি করি বলো তো? এটা ওটা নিয়ে তারা অনেক সময় গল্প করলো। হঠাৎ মাহিমের মনে পড়ে গেল বৃষ্টির বাবার কথা, তাই মাহিম জিজ্ঞাসা করলো, রিয়া, বৃষ্টির বাবা কি তোমাদের কাছে এসেছিল? আর বলবেন না জিজু, শুধু কি আশা, লোকজন সাথে করে নিয়ে এসেছিল। আমাদের অনেক জিজ্ঞেস করে কিন্তু আমরা বলিনি। তখন আমাদেরকে পরিবারের ক্ষতি করার চেষ্টা করে, তাই আমরা সত্যি কথা বলে দিয়েছি। কি? আরে পুরো কথা তো শুনবেন তো। আগে চিৎকার করে উঠছেন। আসলে তারা খুব প্রেশার দিতেছিল, এই জন্য আপনাদের বলা কথাগুলো আমরা বলে দিয়েছি। কি বলেছিস তুই? এই যে তোরা লন্ডনে আছিস, এই কথা আমরা বলে দিয়েছি। ঠিক করেছিস। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা বাংলাদেশে আছি, তুই বলে দিয়েছিস নাকি? আরে বান্ধবী, চাপ নিস না। হানিমুন করতে গেছিস, বেশি বেশি রোম্যান্স কর, আমরা যেন তাড়াতাড়ি খালামণি ডাক শুনতে পারি। তোর অসভ্য কথা রাখ, তোর সাথে কোনো কথাই নেই, এখন রাখছি। এটা বলে বৃষ্টি ফোন রেখে দিল আর মাহিম মুচকি হাসতে লাগলো। মাহিমের মুচকি হাসা দেখে বৃষ্টি মাহিমের বুকের উপর কিল মারতে লাগলো। তারপর এমপি কামরুল নিজের রুমে বসে পায়চারি করছিল। তখনই প্রাইভেট নাম্বার থেকে তার ফোনে একটা কল আসলো। এমপি ফোন ধরবে কিনা চিন্তা করতে করতেই ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে এত সময় নিলে কামরুল? কে তুই, আর আমার প্রাইভেট নাম্বারে ফোন দিয়েছিস কেন? সব ধীরে সুস্থে বলবো, আগে তো সবুর করেন। তোর ফালতু কথা শোনার আমার সময় নেই, আর কি বলবি তাড়াতাড়ি বল। আপনি কি চান আপনার ছেলের খুনিকে ধরে শাস্তি দিতে? তুই কি জানিস আমার ছেলেকে কে খুন করেছে? আমি জানি বলেই তো বলছি, না জানলে তো আর তোরে ফোন দিতাম না। আমি একটা ভিডিও দিয়েছি, তুই দেখে নে। আমি পরে ফোন করব তোর সিদ্ধান্ত নেওয়ার জন্য। তুই যদি আমার সাথে থাকিস তো ওই জায়গায় দেখা করবি, আমি সম্পূর্ণ তোকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তুই ভিডিও দে। অপরিচিত লোকটি ফোন কেটে দিল। সাথে সাথে কামরুল ফোনে একটি ভিডিও চলে আসলো। ভিডিওতে যেটা দেখলো সেটা দেখে তো কামরুলের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কারণ এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মাহিম আর বৃষ্টি আরও 2 দিন পর বাসায় ফিরে আসতো। আসার সময় সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে এসেছে, যেগুলো সবার মাঝে সবাইকে দিয়ে দিল। কিন্তু নিলয়কে দেখলো না। মেম্বার লোড নিলয় হয়তো থানায় গেছে, এই জন্য আর কাউকে কিছু জিজ্ঞাসা করে না। মাহিম একটা জিনিস খেয়াল করলো যে তার চাচা চাচি তার দিকে কেমন মুখ ভার করে দাঁড়িয়ে আছে, তবু মাহিম কিছুই বলল না। মাহিম, অনেক দূর থেকে এসেছিস, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নে। ঠিক আছে মা, তবে আমার জন্য একটু ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা, আমি রেণুখালাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারা দুজন নিজেদের রুমে চলে গেল। আর কেয়া বেগম রাগ দেখে রুমে চলে গেলেন, সেটা কারোর নজরে পড়ল না। তারপর চেয়ারম্যান কবির আর এমপি কামরুল দুজনে এক জায়গায় এসে পৌঁছালো, যেখানে চারপাশে খুবই নির্জন। দুইজন সেই জায়গাতে এসে অবাক হয়ে গেল, কারণ তাদের যে একে অপরকে এই সামনে দেখা হয়ে যাবে। এমপি সাহেব, আপনি যে এখানে? আমি তো আসলাম একটি কারণে, কিন্তু আপনি এখানে কেন? আমিও তো একটি কারণে এসেছি। শুনলাম আপনার ছেলে নাকি খুন হয়েছে, তো কারো ফোন পেয়ে কি আপনি এখানে এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আসলে আমার কাছেও সেই একই ভিডিও এসেছে, আর একজন ফোন করে এই জায়গায় ডেকেছে, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। আমিও তো অনেকক্ষণ সময় হলো এখানে আসলাম, কিন্তু কাউকে তো দেখছি না। দুজন দাঁড়িয়ে কিছু সময় গল্প করতে লাগলো। এমন সময় এমপির ফোনে একটি কল আসলো। এমপি ফোন বের করে দেখে সেই একটি প্রাইভেট নাম্বার থেকে। তারপর সে প্রাইভেট নাম্বার থেকে ফোনটা রিসিভ করলো। এটা আমাদের সাথে কেমন মজা করছিস তুই? অনেকটা সময় হতে চললো, তুই আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস। আমাদের সাথে কেউ আবার ফান করেনি তো? আমার তো মনে হচ্ছে না যে কেউ ফান করবে। আরে এমপি সাহেব, এত হাইপার হচ্ছেন কেন? এত হাইপার হলে চলবে? আপনি হয়তো ভুলে গেছেন যে সবুরে মেওয়া ফলে।
তাহলে নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে না হয় একটু অপেক্ষা করলেন। আমি অপেক্ষা করতে পারছি না। তুই কোথায় আছিস এখন সেটা তাড়াতাড়ি বল। আমাকে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আমি নিজে চাচ্ছি, এই জন্য তোরা আমার সাথে দেখা করতে পারছিস। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি বল তুই কোথায় আছিস। আমরা অনেক সময় ধরে অপেক্ষা করছি। কিছু সময়ের মধ্যে তোদের সামনে BMW কালো কালারের একটা গাড়ি যাবে। কোনো কথা না বলে সেই গাড়িতে উঠে চলে আসবে। আমার লোক তোদের আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। প্রাইভেট নাম্বার থেকে কল কেটে গেল। এমপি নিজের পকেটে ফোনটা রেখে দিল। কি বললো সে লোকটি? কিছু সময় পরে এখানে একটা গাড়ি আসবে। সেই গাড়ির ড্রাইভারই আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে ওই লোকটি অপেক্ষা করছে। আমার কিন্তু ওই লোকটির উপর খুব সন্দেহ হচ্ছে। আমারও সন্দেহ হচ্ছে কবির, কিন্তু কিছুই করার নেই। দুজন দাঁড়িয়েছিল। এমন সময় তাদের সামনে একটা গাড়ি এসে থামলো। ড্রাইভার ইশারা দেওয়া মাত্রই দুজন গাড়িতে উঠে বসলো। এমপি সেই ড্রাইভারকে অনেক প্রশ্ন করলো, সে কোনো উত্তর দেয়নি। এটা দেখে দুজনে খুব রেগে গিয়েছিল। তাদের কিছুই করার নেই। তারপর নবান্ন উৎসব তো চলে এসেছে, তোমরা সবাই মার্কেট করতে যাবে? সালাম সাহেব আর সবাই বসেছিল। তখন সালাম সাহেব মালেক আর বাকিদের উদ্দেশ্য করেই বলল, আপনি যেদিন বলবেন আমরা সেদিনই যাব। কেয়া, বোন আমার, কালাম কোথায় গেছে? কালাম তো একটু কাজের জন্য বাইরে গেছে। ও আচ্ছা, তাকে আসলে বলে দিও যে প্রতি বছরের মতো এবছরও আমাদের গ্রামে নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে। তো গ্রামের সকল মানুষ আমাদেরকে সেখানে যেতে বলেছে। তুমি এটা কালামকে জানিয়ে দিও। ঠিক আছে ভাইয়া, আপনি যেটা বলবেন। মাহিম, এই নবান্ন উৎসব কি? বৃষ্টি ফিস ফিস করে মাহিমকে জিজ্ঞাসা করলো। আরে, নবান্ন উৎসব হলো বাঙালিদের একটি উৎসব। নতুন ধান ওঠার পর প্রতি বছর আমাদের এখানে বড় করে নবান্ন উৎসব পালন করা হয়। আর বাকিটা উৎসবের জিনিস দেখে নিও তুমি। ও আচ্ছা, ঠিক আছে। সালাম সাহেব বিভিন্ন রকম কথা বলতে লাগলো আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো। সজীবকে তিনি আরও বলে দিলেন যেন সিকিউরিটি গার্ড যেন আরও বাড়িয়ে দেয়, কারণ তিনি নিজের পরিবারকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। তারপর ড্রাইভার গাড়ি নিয়ে এসে জঙ্গলের ভিতরে চলে গেল। এইদিকে লোক আসে না বলেই চলে। ড্রাইভার গাড়ি নিয়ে এসে একটা বাড়ির সামনে থামলো। এই নির্জন জায়গাতে বাড়ি দেখবে তারা দুজন সেটা ভাবতেও পারেনি। এটা তুই কোথায় নিয়ে আসলি এত রাতে? বেশি কথা না বলে ভিতরে যান, বস আপনাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আগে তোর বসকে দেখে নি যে কে সে, তারপর তোকে দেখে নিচ্ছি। চেয়ারম্যানের কথা শুনে ওই লোকটা মুচকে হাসলো। চেয়ারম্যান ও এমপি গাড়ি থেকে নেমে বাড়ির সামনে চলে আসলো। তখন তারা গাড়ির শব্দ শুনতে পেল। পিছনে তাকিয়ে দেখলো যে গাড়ি নিয়ে ড্রাইভার চলে গেল। তারা চিৎকার করে ডাকলো, ড্রাইভার সেটা শুনলো না। কামরুল গিয়ে দরজায় টোকা দিল। একজন দরজা খুলে দিল। তারা দুজন ভিতরে প্রবেশ করলো। লোকটি কামরুল ও কাবিরকে চেক আপ করলো। বিভিন্ন বডি চেক আপ করে দুটো বন্দুক পেল দুজনের কাছ থেকে। সেটা বের করে নিল লোকটি। এখন আপনারা যেতে পারেন, ডানে গিয়ে লেফটে গিয়ে সোজা চলে যাবেন, বস এখানেই আছে। আচ্ছা ঠিক আছে। এমপি ও চেয়ারম্যানের লোকের পোলাপাড়ের মতো রাস্তা দিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছল। পূর্বের দরজা টোকা দিয়ে ভিতরে প্রবেশ করে দেখলো যে ভিতরে সম্পূর্ণ অন্ধকার। এই অন্ধকার রুমে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার কবির ও কামরুল। হেই, কে তুই? আর আমাদের এখানে ডেকে এনেছিস, আর তুই নিজে অন্ধকারে আছিস কেন? তুই কিভাবে জানলি যে আমাদের ছেলেকে কে মেরেছে? এমপি কামরুল, তুই হয়তো ভুলে গেছিস যে সাইকো গ্যাং কি না করতে পারে। আপনি কি সেই দলের লিডার? ধরে নে সেটাই। দুঃখিত বস, আমরা আপনাকে চিনতে পারিনি। আপনি যদি বলেন যে কে আমাদের ছেলেকে খুন করেছে তাহলে খুব উপকৃত হতাম। শুধু বলবো না, তোরা কিভাবে সেই প্রতিশোধ নিতে পারবি সেই সকল সাহায্য আমি করব। ঠিক আছে, বলেন। তোদের এলাকায় সালারনগর প্রতি বছর নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে নিশ্চয়ই সালাম চৌধুরী ও তার পরিবার যাবে। হ্যাঁ, যাবে তো। তার সাথে এর সম্পর্ক কি? তোদের ছেলের বন্ধু হলো নিলয়, সে সালাম চৌধুরীর ভাতিজা। তাকে খুন করেছে সেই সালাম নিজের ভাইয়ের ছেলে ভুল করেছে, আর সাথে তোর ছেলেদেরকে। কারণ
তারা তিনজন একসাথে মিলে অনেক মেয়েকে ধর্ষণ করেছিল। তাই সালাম নিজের ছেলের ভাই ছিল বলে কালামকে ছেড়ে দিয়েছে, কিন্তু তোরা কি ছেড়ে দিবি? কখনো ছাড়বো না, সে যত বড়ই লোক হোক না কেন, আমি তাকে খুন করব। এমপি রেগে কথাগুলো বলল। তারপর তারা আরও অনেক কথা বলল। আগামীকাল থেকে গ্রামে 3 দিন উপলক্ষে নবান্ন উৎসব শুরু হবে। এই গ্রামে আশেপাশে অনেক মানুষই আসে। বিশি তো খুবই এক্সাইটেড, কারণ সে এবার প্রথম নবান্ন উৎসব দেখবে। জানো, আমি তো খুব এক্সাইটেড তোমাদের এখানে নবান্ন উৎসব দেখার জন্য। আর মাত্র একটি দিন সবুর করো, তারপর দেখতে পারবে যে কত সুন্দর হয়েছে। আমি কিন্তু সুন্দর করে এই শাড়ি পরবো। তুমি হলে আমার একমাত্র বউ, তুমি শাড়ি পরবে না তো কে শাড়ি পরবে? কালকে তো আমি তোমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে জান, কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে তুমি কিন্তু একটা পাঞ্জাবি পরবে। আচ্ছা ঠিক আছে ডিয়ার, আজকে তোমার আর আমার জন্য ম্যাচিং করে কাপড় কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এখন তো একটু পড়তে বসো। ভার্সিটিতে ভর্তি হয়ে তুমি তো আর বই নিয়ে বসলে না। প্লিজ জান, আমার আর ভালো লাগে না এসব পড়তে। এখন আমি শুধু তোমার সাথে রোমান্স করার চিন্তা ভাবনা করছি। তাই নাকি? তাহলে একটুও কাছে তো এসো। আরে এখন না, রাত। হুম। পরের দিন সকাল 9টা। চৌধুরী বাড়িতে মনে হচ্ছে একটি উৎসব হচ্ছে। উৎসব তো আসারই কথা, কারণ পুরো গ্রাম জুড়ে যে নবান্ন উৎসবে মেতে উঠেছে মানুষ। যে যার মতো রেডি হয়ে নিল। নিলয় আর মাহিম ম্যাচিং করে নীল কালারের পোশাক পরেছে। তাদের দুজনকে দেখে তো সবাই অনেক খুশি, কারণ তাদেরকে অনেক সুন্দর মানিয়েছে। নিচে সবাই অপেক্ষা করছিল সালাম চৌধুরীর জন্য। কিছু সময় পর সিঁড়ি বেয়ে সালাম চৌধুরী নিচে আসলো। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। গ্রামের ওখান থেকে রানা আমাকে ফোন করছিল, তারা নাকি উৎসবে আমার জন্য অপেক্ষা করছে। আমি না গেলে নাকি এবার উৎসব শুরু হবে না। ভাই আপনি তো বের হতে দেরি করলেন তাহলে। ঠিক আছে। তারা সবাই রওনা দিল উৎসবের জায়গায়। সালারনগর গ্রামের সবচেয়ে বড় মাঠ হলো স্কুল মাঠ। এখানে প্রতি বছরও অনুষ্ঠিত হয়, প্রতিবারে একবারও অনুষ্ঠিত হয়। সালাম সাহেব সহ তার পরিবারের সেই অনুষ্ঠানে উপস্থিত হলো। গ্রামের সকল মানুষ তাকে ঘিরে ধরলো। সালাম ফিতা কেটে অনুষ্ঠান শুরু করলো। পরিবার মিলে সবাই ভিতরে প্রবেশ করলো। আশেপাশে সবাই ঘুরে দেখছে, বিভিন্ন রকম জিনিসপত্র ক্রিয় বিক্রি করছে। এই উৎসবের মূল বিষয় হলো পিঠা বিক্রি করা। বিভিন্ন ধরনের পিঠা বিক্রয় করা হচ্ছে। সালাম সাহেবকে সবাই পিঠা খাওয়ানোর জন্য ডাকছে। প্রত্যেক দোকান থেকে এক একজন করে একটা রকমের অনেক রকমের পিঠা এনে দিচ্ছে। হয়তো এটাই মানুষের ভালোবাসা। মাহিম, তোমাদের এইদিকে পিঠা তো খুব টেস্ট। আমি আজকে প্রথম এমন টেস্ট পিঠা খেলাম। তাই নাকি জান? তোমার যেই যেই পিঠা খেতে ইচ্ছে করবে তুমি খেতে থাকো, আজ তোমার কোনো বাধা নেই। আর হ্যাঁ, তোমার সীমার মধ্যে খাবে, তা না হলে পেট ব্যথা করবে। ঠিক আছে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি শুধু আমার পেছনে পেছনেই ঘোরো। বৃষ্টি এক এক দোকানে যায় আর একটা একটা করে পিঠা টেস্ট করতে লাগলো। সাথে মাহিমও। সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো। কালাম সাহেব ফোনে কথা বলতে ব্যস্ত। কিরে কালাম, এখন আবার কার সাথে কথা বলছিস? আসলে ভাই বিজনেস সম্পর্কে এক ক্লায়েন্ট ফোন করেছে, এই জন্য। তুই আজ জানিয়ে দিস না যে তুই আজকে ব্যস্ত থাকবি? বলেছিলাম ভাই, কিন্তু আরে যা, কিছু বলতে হবে না, তাড়াতাড়ি কথা বলে আমার সাথে আয়। 1 ঘন্টা পর সবাই এখানে এসেছে। ঘোরাঘুরি করে এক জায়গায় জড়ো হলো। খালি দূরত্বের মাঝে সবাই দাঁড়িয়ে এক এক দোকানে আছে, যার পাশে সিকিউরিটি গার্ড দিয়ে ঘেরা। তবু সালাম সাহেব বারবার সজীবকে ইশারা করছে চারপাশে চেক করার জন্য। হঠাৎ মাথায় গামছা বাঁধা এক লোক এসে হঠাৎ সালামকে ছুরি চালিয়ে দিল, কিন্তু সেটা সজীব ধরে ফেললো আর তাকে বুকের উপর লাথি মারলো। সাথে সে দূরে ছিটকে গিয়ে পড়লো। এমন কিছু দেখে সবাই অবাক ও ভয় পেয়ে গেল। সাথে সাথে সবাই জড়ো হয়ে গেল এক জায়গায়। পিছন থেকে আরেকজন এসে সালামের দিকে ছুরি দিয়ে আঘাত করলো, কিন্তু সালাম সরে গেল।
সেটা অল্পের উপর হাতে ছুঁয়ে বেরিয়ে গেল। হাত কেটে রক্ত বের হয়ে গেল। সালাম এতটাতে গুরুত্ব না দিয়ে তাকে মারতে এসে সকল লোকদের সাথে লড়াই করতে লাগলো। আরেকটি ছুরি আঘাত হাতে এসে লাগলো। এটা দেখে দৌড়ে তার বাবার কাছে চলে আসলো মাহিম। বাবা, তুমি দাঁড়াও, আমি সব দেখছি। না মাহিম, তুমি এসব পারবে না। তোমাকে দাঁড়াতে বলছি, তুমি দাঁড়াও, এত কথা বলবে না। চিৎকার করে বলল। মাহিমের চিৎকার শুনে তো সবাই অবাক হয়ে গেল। যে যেখানে থাকিস না কেন, বেরিয়ে আয়। সাহস থাকলে আমার বাবাকে টাচ করে দেখা, তোদের সাথে আমি একলা লড়বো। আশেপাশে যত লোক ছিল সবাই বেরিয়ে আসলো। সবার হাতে বড় বড় রামদা। সালামের এক পরিবার তো এগুলো দেখে ভয় পেয়ে গেল। সালাম নিজের ছেলের কর্মকাণ্ড দেখে সজীবকে ইশারা দিল যেন তার পরিবারকে সেফটি এখান থেকে নিয়ে যেতে পারে। সবাই বড় বড় রামদা নিয়ে এক এক করে মাহিমকে মারতে আসতে লাগলো, কিন্তু মাহিম সঠিকভাবে নিজের স্কিল ব্যবহার করে এক এক করে সবাইকে মারতে লাগলো। কোনো অস্ত্র ছাড়া সবাইকে ঘায়েল করে দিতে লাগলো, কিন্তু হঠাৎ একটা ছুরির আঘাত এসে তার পিঠে লাগলো। জামা ফেরে গেল। মাহিম আরও রেগে গেল। পড়ে থাকা একটি রামদা বাজেভাবে লাথি মেরে হাতে তুলে নিল। তারপরে এক এক করে সবাইকে কুপিয়ে হত্যা করতে লাগলো। গ্রামের লোকজন তো এইসব দেখে ভয় পেয়ে গেল। আর সালাম ভাবতেই পারেনি যে নিজের ছেলে এমন ভয়ানকভাবে বেরিয়ে আসবে, যেটার জন্য এতদিন নিজের কাছ থেকে দূরে রেখেছিল। আজ তার ছেলে সেই কাজটাই করেছে, নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে, মানে রামদা। কিছু সময়ের মাঝে সবাইকে খেল খতম করে দিল। মাহিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তার পাশে অগণিত লাশ পড়ে আছে। তারপর চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। সালাম চৌধুরীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাহিম। সাইডে দাঁড়িয়ে আছে বৃষ্টি। সে নিজেও ভাবতে পারেনি যে মাহিমের এমন রূপ বেরিয়ে আসবে। বৃষ্টি শুধু জানে ভার্সিটির একজন কুল হ্যান্ডসাম বয়। আমি ভাবতেই পারছি না যে তুমি আমার ছেলে হয়ে এমন একটা কাজ করবে। আসলে বাবা, তোমাকে আঘাত করা দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে তুমি এইসব মারামারি কোথা থেকে শিখলে? আসলে বাবা, আমি বিজনেসের কাজে লেগেছিলাম, তাই শত্রুদের হাত থেকে বাঁচার জন্য একটু ফাইট শিখেছিলাম। না না, আমি এসব বিশ্বাস করি না। তুমি আমাকে ভুল বলছো। তুমি এইসব কাজে জড়াবে না বলে 15টা বছর তোমাকে আমাদের থেকে দূরে রেখেছি। দিনের পর দিন, রাতের পর রাত তোমার মা কষ্ট পেয়েছে, তবুও তোমার ভালোর জন্য আমি তোমাকে আমাদের এখান থেকে নিয়ে আসিনি। কিন্তু তুমি এটা কি করলে আমি ভাবতেই পারছি না। আসলে বাবা, দুঃখিত, আমি এসব করতে চাইনি। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু তুমি বৃষ্টিকে নিয়ে আবার এখান থেকে চলে যাবে। বাবা, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। আমি যেটা বললাম সেটাই করো। মাহিম তার বাবার উপর আর কথা বলতে পারল না। মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তারপর নিজের রুমে মন খারাপ করে বসে আছে মাহিম, আর তাকে সান্ত্বনা দিচ্ছে বৃষ্টি। মাহিম, তুমি চিন্তা করো না, আব্বু তোমার ওপর রেগে আছে, এই জন্যই এই সব কথা বলেছে। কি করব আমি বুঝতে পারছি না বৃষ্টি। তুমি বিশ্বাস করো, আমি এইসব করতে চাইনি। সেটা তো বুঝলাম। তুমি নিজেই ভাবো যে তোমার মা বাবা তোমার ভালোর জন্য এই সব থেকে দূরে রেখেছিল, আর তারা যদি হঠাৎ এই খুন খারাপি থেকে, তাহলে তোমার ওপর তো একটু রাখবে। আমি নিজেই তো তোমার ওপর রেগে আছি, তাই না? আই অ্যাম সরি বৃষ্টি। এটা বলে মাহিম বৃষ্টিকে জড়িয়ে ধরলো। হঠাৎ বৃষ্টি খেয়াল করলো যে তার ঘাড়ের উপর গরম পানি পড়ছে। বৃষ্টি বুঝলো যে মাহিম কান্না করছে। বৃষ্টি মাহিমের গাল ধরে উপর করে চোখের পানি মুছে দিল। পাগল, কান্না করে না তো। আমি সব সময় তোমার পাশে আছি আর থাকবো, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কিন্তু তুমি আমাকে কখনো ভুল বোঝো না। আমি কখনো তোমাকে ভুল বুঝবো না, এই বিশ্বাস তুমি রাখতে পারো মাহিম। দুজন আরো অনেক সময় কথা বলতে লাগলো। তারপর বস, আমরা তো তাদের কিছুই করতে পারলাম না। তার ছেলে তো একলাই আমাদের সব লোককে মেরে ফেললো। কামরুল, তুই চিন্তা করিস না। একবার মিশন ফেল হয়েছে তো কি হয়েছে, আরও সুযোগ তো আছে। আমি ওদের বাড়ির সব খবর রাখছি। সময় হলে তোদেরকে খবর দিলে তোরা এসে সবাইকে রাতের অন্ধকারে মেরে দিয়ে যাস।
কিন্তু সেই সময় কবে আসবে? আর সালামের ছেলে মাহিম থাকলে তো মনে হয় না আমরা কিছু করতে পারবো, কারণ সে একলাই আমাদের সকল লোককে মেরে ফেলবে। কীভাবে মারবি আমি সেটা বলে দিব, তোকে চিন্তা করতে হবে না। আমি শুধু ইনস্ট্রাকশন দিব, সেই অনুযায়ী তুই কাজ করবি। আচ্ছা ঠিক আছে বস, আপনি আমাদের জানালে আমরা লোকেদেরকে খবর দিয়ে রাখবো। সাইকো গ্যাংয়ের লিডারের সাথে কামরুল আর কাবির কথা বলতে লাগলো। তারা আবার সালাম চৌধুরীর পরিবারকে মারার চেষ্টা করছে। নিজের বাবার কথা রাখতে গিয়ে মাহিম নিজের পাসপোর্ট ও বৃষ্টির পাসপোর্ট ঠিক করতে রানার সাথে পাসপোর্ট অফিসে গিয়েছে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ চারপাশ থেকে চৌধুরীর বাড়ির ধোঁয়ায় ভরে গেল। আস্তে আস্তে সকল গার্ডগুলো ঘুমিয়ে পড়ল। ধোঁয়াতে হয়তো ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা ছিল, এই জন্য সবাই জ্ঞান হারিয়ে ফেলল। আশেপাশে থেকে কালো পোশাক পরে তো লোক এসে চৌধুরী বাড়িতে ঢুকে পড়ল। ঘুমন্ত অবস্থাতে সকল গার্ডগুলোকে গুলি করে মেরে ফেলল। সাবধানে ভিতরে চল। লিডারের কথা শুনে সবাই সাবধানে ভিতরে প্রবেশ করলো। এক এক রুমে গিয়ে সবাইকে গুলি করে হত্যা করলো। বিটি শুয়েছিল ভিতরে, প্রবেশ করলো আর তার পেটে গুলি করে দিল। চিৎকার করে থেমে গেল। লোকটি ভাবলো বৃষ্টি হয়তো মারা গেছে, তাই রুম থেকে বেরিয়ে গেল। বৃষ্টির চিৎকার শুনে সালামের ঘুম ভেঙে গেল। বাড়ির আশেপাশে সব অন্ধকার। এটা দেখে সালাম বেশ অবাক হলো। নিজের টর্চ নিয়ে উঠতে গেলে হঠাৎ কেউ একজন তার মাথায় এসে বাড়ি মারলো। কে এসেছে? যেখানে আমার বাসার এতগুলো গার্ড, সেখানে ভেতরে ঢুকলে কিভাবে? কে আমি তোর জানতে হবে না, শুধু এটা শুনে রাখ, আজ তোদের সবার শেষ দিন। আমি থাকতে আমার পরিবারের কিছুই করতে পারবে না। তুই কিছু করতে পারবি না। আর আরে ভাই, তোর পরিবারের সবাইকে আগে মেরে দিয়েছি, এখন শুধু তোর পালা। তোর স্ত্রীকেও আগে মেরে দিয়েছি আমরা। অন্ধকার বলে সালাম বুঝতে পারেনি যে তার স্ত্রীর লাশ পড়ে আছে। অন্ধকারের মাঝে কেউ একজন পর পর কয়েকটি সালামের পেটে ছুরি চালিয়ে দিল। তাকে ধাক্কা মারে ফেলে দিল। ফোন ধরে চোখে দেখছে না বলে কিছুই করতে পারলো না। অন্ধকারের মাঝে আরো একজন এসে তার পেটে ছুরি চালিয়ে দিল। আরেকজন এসে পিঠে ছুরি চালিয়ে দিল। চিৎকার করে সালাম নিচে পড়ে গেল। লোকগুলো টর্চ লাইট জ্বালিয়ে দেখলো যে সালাম চৌধুরী মারা গেছে। রুমের মাঝে রক্ত আর রক্ত। আমাদের কাজ হয়ে গেছে, তাহলে চলে যায়। চৌধুরী বাড়িতে শ্মশান বানিয়ে ফেললাম, কিন্তু এর ছেলেকে কি করব? আরে বস বলছিল মনে নেই যে সালাম চৌধুরীর ছেলে যখন এসব দেখে খুব ভেঙে পড়বে, তখন সে দুর্বল হয়ে যাবে আর আমরা তখন তাকে খুন করব। তুই ঠিক বলেছিস, চল যাও যা। সবাইকে খুন করে কালো পোশাক পরিহিত ব্যক্তিগুলো চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বাড়িটাকে শ্মশান বানিয়ে গেল। কেউ হয়তো বিশ্বাসই করবে না যে এত বড় একজন মাফিয়া, যার নামে আন্ডারওয়ার্ল্ডের সব বড় বড় মাফিয়া ভয়ে কাঁপে, খুব সাধারণভাবে সিক্রেটলি ভাবে মেরে চলে গেছে। মৃত্যু আর কখন কিভাবে লেখা থাকে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। মাহিমা রানা নিজের কাজ সেরে বাসার দিকে রওনা দিয়েছে। বাড়ির সামনে এসে দেখলো যে গাড়ির মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে মাহিম তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো আর সাথে সাথে রানাও। ভিতরে প্রবেশ করে দেখলো যে সব গাড়িগুলো মৃত অবস্থায় পড়ে আছে। মাহিম তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে আসলো। বাড়ির লাইট জ্বালিয়ে দেখলো যে তার পাশে ভাঙচুর অবস্থায় আছে। মাহিম তাড়াতাড়ি সবার রুমে ঢুকে দেখলো যে সবার মৃত অবস্থায় পড়ে আছে। তাড়াতাড়ি নিজের বাবার রুমে গেল, গিয়ে দেখলো তার বাবাকে নির্মমভাবে খুন করা হয়েছে। মাহিম তখন ভেঙে পড়লো। কি করবে সে বুঝতে পারলো না। নিজের বাবা ও মাকে অনেকবার ডাকলো, কিন্তু তাদের কোনো সাড়া শব্দ নেই। মাহিমের বৃষ্টির কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসলো। গিয়ে দেখলো যে বৃষ্টিরও একই অবস্থা, সারা বিছনায় রক্ত ভরে গেছে। মাহিম তাড়াতাড়ি বৃষ্টির কাছে আসলো আর মাথায় হাত দিয়ে বৃষ্টিকে ডাকতে লাগলো। অনেক ডাকার পর সাড়া দিল না। মাহিম ভাবলো হয়তো বৃষ্টিও তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু হঠাৎ বৃষ্টি নিঃশ্বাস ছাড়লো। বৃষ্টি, তোমার কিছু হবে না, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমাকে তাড়াতাড়ি বাঁচাও মাহিম, তোমাকে ছেড়ে আমারও যে যেতে ইচ্ছে করছে না। বৃষ্টির অবস্থা দেখে মাহিম তো কান্না করে দিল। রুমের মাঝে রানা আসলো। মাহিম, তাড়াতাড়ি বৃষ্টিকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। বাড়িতে কেউ এসেছিল আর সবাইকে খুন করে ফেলেছে, আর কেউ বেঁচে নেই। কিন্তু এইসব কিভাবে হলো? সেটা আমিও বুঝতে পারছি না।
এখন তাড়াতাড়ি বৃষ্টিকে হসপিটালে নিয়ে চলো, তা না হলে তাকে বাঁচানো যাবে না। আগের যে বা যারা এসব করেছে আমি তাদেরকে কখনো ছাড়বো না, নির্মমভাবে খুন করব। সে পরে দেখা যাবে, এখন বৃষ্টিকে হসপিটালে নিয়ে চলো। মাহিম বৃষ্টিকে করে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে করে নিয়ে আসলো, হসপিটালের দিকে রওনা দিল। পরে রইল শ্মশান বাড়ি। কাল থেকে হয়তো নতুন দিন শুরু হবে, কিন্তু এই চৌধুরী বাড়িতে হয়তো আর কলহারপূর্ণ থাকবে না। গ্রামে গ্রামে জেলায় জেলায় ছড়িয়ে পড়বে হয়তো এই খুনের কথা, দেশের সব মানুষই জানবে। আন্ডারওয়ার্ল্ড হয়তো মাফিয়াগুলো মাফিয়া চেয়ার দখল করার জন্য লড়াই করবে। ভবিষ্যতে কি হবে সেটা এখনো অজানা। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং কে হবে, যেটা নিয়ে অনেক লড়াই চলবে, সেটা নিয়ে অনেক লড়াই চলবে। এখন শুধু অপেক্ষার পালা যে এসকে জায়গা কে দখল করবে। কারণ আপনারা সবাই জানেন যে মাফিয়া কিং সালাম চৌধুরী ছিল এসকে, আর সেটাই প্রমাণ করে যে দুজনেরই দুজন বিশ্বস্ত লোক ছিল, আর সেটা হলো সজীব। আজকে মারা যাওয়ার খবর হয়তো কিছু সময়ের মাঝে পুরো আন্ডারওয়ার্ল্ড ছড়িয়ে যাবে। তার শত্রুরা হয়তো তার মৃত্যুতে খুশি হবে, আর তার লোকেরা যারা ছিল তারা হয়তো দুঃখ পাবে, কিন্তু সবই তো চলতে থাকবে। ভবিষ্যতে হয়তো নতুন দিন, দিগন্ত, নতুন সময় শুরু হবে, শুধু সময়ের অপেক্ষা। সমাপ্ত। কেমন হয়েছে আজকের পর্ব অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই সিজন 3 নিয়ে চলে আসবো। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।